লোকশিক্ষার ধারক ও বাহক নাটক, আর সেই লোকশিক্ষার ধারাকে অব্যাহত রাখতে আমরা বরচাহারা হাইসিল সাইলেন্ট ইন্ডিয়া ক্লাবের এই উদ্যম প্রয়াস। আপনাদের প্রত্যেকেরই প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। তবু যেন কোথাও একটা জিঘাংসা, সারা বিশ্ব যখন মহামারী আতঙ্কে জর্জরিত, তবুও কমেনি ভদ্রবেশী শয়তানদের ভণ্ডামে লুটের ব্যবসা, তাদের পাশা খেলায় জ্ঞানী সভ্য সামাজিকতা আর শুধু ধুকছে ধুকছে। দিকে দিকে বলছে মানুষ, একই দেশের হাল, স্বাধীন হয়েও পরাধীনতার একই বেড়া জাল। বলছি মোরা তাই এর পরিবর্তন চাই, স্বাধীন দেশের মানুষ হয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই। উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, গ্রামবাসী বৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাকে আগামী ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। না 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 না, তোমরা আমাকে ইঞ্জেকশন দিও না, আমাকে মেরে ফেলো না, আমি বাঁচতে চাই। এখন আমি বাঁচতে চাই, তোমরা বিশ্বাস করো আমার কিছুই হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ, আমি পাগল নই। না না না, তোমাদের বিশ্বাস করি না, তোমরা আমাকে জোর করে ইঞ্জেকশন দেবে, আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। যন্ত্রণা যন্ত্রণা, আমি মরে গেলাম। কি করে তুমি পাগল হয়ে গেলে? কি বললে? আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, সবাই তো তাই বলে, কিন্তু আমি বিশ্বাস করি না। তাই তো তোমার পেছনে আমি 1 বছর কাটিয়ে দিলাম। বলো, যারা তোমাকে পাগল সাজিয়েছে তাদের নামগুলো বলো, তাদের সবাইকে আমি আমার গাড়ির তলায় পিষে মারবো। নিয়ে যাও নিয়ে যাও, ওই গাড়িগুলো আমার সামনে থেকে নিয়ে যাও। ওই গাড়ির আলো আমি সহ্য করতে পারছি না, জ্বলে যাচ্ছে, আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে। সরে যাও সরে যাও। কোথায় গাড়ি? এখানে তো একটাও গাড়ি নেই, সব আলোগুলো নিভে দেওয়া হয়েছে। বলো, এইবার তুমি বলো তোমার কি হয়েছে, তুমি আমায় বলো। না না, আমায় তুমি বিরক্ত করো না, আমার কিছুই হয়নি। ওই তোমরা গাড়ির আলো নেবাওনি, ওই তো গাড়ির আলোগুলো আমার দিকে ছুটে আসছে, ওই তীব্র আলো আমি সহ্য করতে পারছি না। আরে, এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, গাছের ডালে বসে কোকিল ডাকছে, দোয়েল ময়না শীষ দিচ্ছে। বাবা, কি মধুর কণ্ঠস্বর, কি মধুর। এই যা, এইমাত্র তো একটা পাখি উড়ে গেল। হ্যাঁ, না না, যায়নি, ওরা সবাই দাঁড়িয়ে আছে, থরে থরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। না না, আমি বাঁচতে চাই। তুমি চুপ করো। এখন এই সম্পূর্ণ ম্যাম, ওকে যতই চুপ করতে বলবেন ততই চিৎকার করবে। বুঝলে অরূপ, ব্রেনে আঘাত পেয়েছে, ওর ব্রেনকে কন্ট্রোল করতে হবে। তাই জিতেন্দ্র দিন রাতে চেষ্টা করে দুটোই করছে না, তাই সে এখন এবার ইনজেকশন। না না, ওকে নিষেধ করো, আমি আর ইনজেকশন দিতে পারছি না। দাদা, তোমাকে ইনজেকশন দেবে না, তুমি একটু শান্ত হও, মনে করে দেখো তোমার সেই অতীত জীবনের কথাগুলো। আর আপনার সেই কথাই তৈরি একটা কাহিনী, যে কাহিনীর মধ্যে থাকবে একটা ছন্দ, যে কাহিনীর মধ্যে থাকবে একটা সারল্য। বরুণ, মনে করে দেখুন। কাহিনী, ইতিহাস পড়েছো? ইতিহাস, বিশ্বের ইতিহাস? হ্যাঁ পড়েছি, তবে আপনার ইতিহাস শুনতে চাই। আমার ইতিহাস যে বিশ্বের ইতিহাসের চেয়ে অনেক বড়, সে কাহিনী লিখতে গেলে তোমার যে অনেক অনেক রিসার্চ করতে হবে। নিশ্চয়ই করব, বলুন আপনার সেই ইতিহাস। শুনবে তোমরা? হ্যাঁ শুনবো, আর শোনার জন্য তো আমরা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করছি। তাহলে শোনো তোমরা, আমি বল না, বলবো না, তোমরা না আমায় মারবে। না দাদা, তোমায় কেউ মারবে না। তুই জানিস না রে, ওরা না আমায় খুব মারে। এই দেখ না কত মেরেছে, কত মেরেছে রে। আমি না কত কেঁদেছি, ওরা না আমার কোনো কথা শুনেনি, ওরা শুধু অট্টহাসি হেসেছে। আরে ছাড়বো না ওদের, আমি ছাড়বো না কিছু। আবার মাথা গরম হয়ে গেছে, এক্ষুনি ইনজেকশন দিতে হবে। আমি ইনজেকশন নিয়ে আসছি। না না, তোমরা ওকে নিষেধ করো, আমি আর ইনজেকশন নিতে পারছি না, আমার সারাটা শরীর ঝাঁঝা হয়ে গেছে, যন্ত্রণা। না না, ওরা আমাকে জোর করে ইনজেকশন দেবে না, আমি পালাই, আমি পালাই। দাদা দাদা, আমি কোথায়? এক জিতু, তুই, তোমরা কারা? আমি বা এখানে পড়ে আছি কেন? অরূপ, অরূপ সেরে উঠেছে, তুমি তোমার নাটক লিখবে বলে কাহিনী খুঁজছিলে না? আচ্ছা আচ্ছা, ধীরেন বাবু, আপনি এখানে কেন বলতে পারেন? কই না তো, আমার কিছুই মনে পড়ছে না, কিন্তু আমি এখানে কেন? আমার হাতের অ্যাটাচি কই? আমার যে অফিস যাওয়ার সময় হয়ে গেছে।
দাদা দাদা তোমার মনে পড়ছে না সেই দিনের কোনো কথা? না না, আমার কিছুই মনে পড়ছে না, শুধু মনে পড়ছে আমি অফিস যাচ্ছিলাম, তারপর রাস্তা পার হতে যাচ্ছি, তারপর যে কি হলো মনে করে দেখো। ও শুনবে তোমরা? হ্যাঁ শুনবো। কিন্তু যেহেতু তুই লন্ডন থেকে কবে বাড়ি ফিরেছি? সে কথা পরে বলবো দাদা। আগে তুমি মনে করে দেখো তোমার সেই দিনগুলো। সেই রাস্তা পার হতে গিয়ে ওই রাস্তা পার হতে গিয়ে দেখি একটা ট্যাক্সি আমার দিকে ছুটে আসছে। আমি চেষ্টা করলাম রাস্তা পার, তারপরে ট্যাক্সিটা আমার। ওই দেখো তোমার দাদা আবার অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে পেয়ে গোয়েন্দা পুলিশ অফিসারদের সমস্ত কথা যদি ফাঁস করে দেয়, তাহলে তোমার আমার বড় সর্বনাশ হয়ে যাবে। আমি তার আগে ওকে আমি শেষ করে দেব। বরেন্দ্রকে কে গুলি করলো? আমি খুন করেছি স্যার, আমি খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন। সুধা দেবী, শেষে আপনি মা হয়ে নিজের ছেলেকে? হ্যাঁ বলবো নাট্যকার, আমি আপনাকে সব কথা বলবো। মা হয়ে ছেলেকে আমি কেন খুন করলাম এ কথা জানতে হলে আপনারা সবাই মিলে চলুন ওই রায় দিঘির রায় পরিবারে। তবে আমার নাটকের নাম কি লিখবো? প্রিয়ার শূন্য স্মৃতি। রচনা জনপ্রিয় নাট্যকার রাধাকান্ত সরকার। রচনা নির্দেশনা ও মুখ্য চরিত্রে এলাকার সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় অভিনেতা, সকলের আশীর্বাদ জন্য মাধব সাগর। বিশেষ চরিত্রে শিশু শিল্পী রূপম সাহু। আলো রূপম ইলেকট্রনিক্স, ধ্বনি ইন্দু সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মিস্টার রূপম ও মাস্টার যাদব। রূপসজ্জা আনন্দলোক সাজগর, প্রোপাইটার অজিত কুমার হাতি। দল ম্যানেজার অজয় কুমার বেরা এবং অলোক কুমার সাহু। পরিবেশনে বড়চাহরা হাইচিল সাইলেন্ট ইন্ডিয়ার ক্লাবের সদস্যবৃন্দ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, দেবাদিদেব মহাদেব ও শ্রী শ্রী দুর্গা মায়ের চরণ তলে প্রণাম জানিয়ে এই পল্লী গ্রামের সবুজ গাছপালায় ঘেরা সহজ সরল মানুষের ভালোবাসা ও মধুর আশীর্বাদকে পাথেয় করে শুরু করছি বরণীয় শতাব্দীর স্মরণীয় যাত্রাপালা, প্রিয়ার শূন্য স্মৃতি। প্রিয়ার শূন্য স্মৃতি, প্রিয়ার শূন্য স্মৃতি। ওই চিঠিটা আমার দাও, আমার দাও, ওই চিঠিটা আমার দাও। না দেব না দাও বলছি, দাও। না দেব না দাও। না 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 এই চিঠি তোমায় দেব না। না 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 এই চিঠি তোমায় দেব না। বলো আজকে আমায় দেবে তুমি কিনে খেলার বল। আজকে আমায় দেবে তুমি কিনে খেলার বল।
যাওয়ার সময় আমি তোমাকে অনেক অনেক বেশি পয়সা দেব। 5 টাকা দেবে মা? হে আমি তোমাকে 5 টাকাই দেব। কার চিঠি রে রাজু? ঠাকুরমা, বাবা চিঠি দিয়েছে। ঠাকুর ও ধীরেন চিঠি দিয়েছে? তা এতদিন পরে মনে পড়লো বাড়ির লোকজনগুলোকে? আচ্ছা কবে গেছে এই চিঠি? জানো ঠাকুমা, আমি লেখাপড়া শিখে বাবার মতন বড় অফিসার হব। তাই বুঝি বিদেশে গিয়ে থাকবে আর বাড়ির সবার কথা ভুলে যাবে? দেখছি ঠাকুমা, আমি নাকি বাড়ির কথা ভুলে যাব। বাড়ির কথা ভুলে গেলে ঠাকুরমার কি হবে? তাই বুঝি আশীর্বাদ করি তুমি বড় হও বাবা, খুব বড় হও। বড় আমি বাবার মতো ইঞ্জিনিয়ার হব। তাই এই যে এখানে দাঁড়িয়ে আর ফাজলামো করতে হবে না। যাও, তোমার জন্য অনুমানদা অপেক্ষা করে আছে। ওই চিঠিটা আমাকে দিয়ে দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ঠাকুমা, মাঝে আবার সব সময় মারে। কি তবে রে ঠাকুমার কাছে নালিশ করা হচ্ছে? চিঠিটা বলছে দে, তোর কোন আমি মুলে দেবো, দে বলছে দে। আমি বাবারে বলবো, বাবা মাঝে আবার সব সময় মারে। তবে রে ধীরেন কি লিখেছে অনিতা? এটা দিদির চিঠি। ওহো, তাও খুলে দেখো না। আর চিঠিতে কি লেখা আছে খুলে দেখো না। কবে গেছে, কেমন আছে তাও তো জানি না, দেখো না। এই আরে পড় না ওই চিঠিতে কি লেখা আছে? নিশ্চয়ই বাড়ির ব্যাপারে সবকিছু লেখা আছে। তুমি এখন ভেতরে যাও মা, ওই জামাই বাবুর আসার খবরটা আমি তোমাকে পরেই বলবো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তবে তাড়াতাড়ি পড়বে কিন্তু, অনেক দিন তাকে দেখিনি। আরে কেমন আছে, ভালো আছে নাকি তাও তো আমি জানি না। তাড়াতাড়ি পড়বে কিন্তু। এই দিদি, কি ব্যাপার? এই স্পেশাল চিঠি? স্পেশাল চিঠি? সত্যি বলছি আমি কিছুই জানি না। আর ছাড় তুই মার ছাড়তে চাস না তো? আরে রাজুর বয়স কি 10 বছর? তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? সত্যি বলছি আমি কিছুই জানি না। এই আমি তোর গাছে বলছি এসব ব্যাপারে কিছুই নয়। তবে রে ঠিক আছে আরে তুই পড় না। আরে চিঠিটা তো তোর হাতে রয়েছে, পরে দেখ তবে বুঝতে পারবি। ঠিক আছে আমি পড়ছি, পড়। প্রিয়তম মমতা, পত্রের প্রথমে তুমি আমার বুক ভরা ভালোবাসা নিয়ে। এই দেখ, একদম ইয়ার্কি করবি না বলছি, একদম ইয়ার্কি করবি না। সব সময় ফাজলামো। দেখ তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই নে তোর চিঠি, তুই নিজেই দে 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 আমাকে দে। আমার চিঠি আমি নিজেই পড়বো। দে দেখি। যত সব বেদ। পড়ছি। চিঠিতে লেখা আছে পূজনীয় বৌদি। তার মানে আমি পড়ছি। পূজনীয় বৌদি। আমি আপনার অপরিচিত, আমি ধীরেন্দার পাশেই থাকি। আজ আমি লন্ডন চলে গেলাম, তাই বাড়িতে যেতে পারলাম না, কারণ ট্রেনের সময় হয়ে গেছে। যদি না যাই আমার জীবনে বড় ক্ষতি হয়ে যাবে। তাই দাদার ডায়েরি থেকেই আপনার ঠিকানা খুঁজেই এই দুঃসংবাদটা দিয়ে গেলাম। দুঃসংবাদ? দুঃসংবাদ কি? আমি তাই তো পড় তাড়াতাড়ি পড়। কি দুঃসংবাদ পড়? ওই থিরেন্দা অফিস যাওয়ার পথে, অফিস যাওয়ার পথে ট্যাক্সি অ্যাক্সিডেন্টে থিরেন্দা মারা গেছে। কি বলে অনিতা? আমার ধীরেন হারিয়ে গেছে মানে কি তোমার? আর সে ফিরবে না, আর সে ফিরবে না। হারিয়ে গেছে মানে কি তোমার? আর সে ফিরবে না, আর সে ফিরবে না। যতই কাঁদো হাহাকার করে, যতই কাঁদো হাহাকার করে, কভু সারা তো দেবে না, আর সে ফিরবে না। হারিয়ে গেছে মানে কি তোমার? আর সে ফিরবে না,
হারিয়ে গেছে। দিদি তুই শান্ত হ দিদি, তুই একটু শান্ত হ। ডাকিবে না আর তোমার কখনো, ডাকিবে না আর তোমার কখনো, ওগো আমার প্রিয়তমা, ওগো আমার প্রিয়তমা, আর সে ফিরিবে না। হারিয়ে গেছে মানে কি তোমার, আর সে ফিরিবে না, আর সে ফিরিবে না। হারিয়ে গেছে মানে কি তোমার। রাধারমণ, এ আমার কি হলো রাধারমণ, এ আমার কি হলো? কেঁদো না, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সবাইকে একদিন নয় একদিন যেতে হবে মাঠান, একদিন নয় একদিন যেতেই হবে। আমার আমার ছেলে বেঁচে আছে, সে মরেনি, এ ছেলে মিথ্যে। দেরো দেরো ঠিক বেঁচে আছে, আমি যাব, আমি ওদের কাছে যাব। দেরো দেরো। হে ভগবান, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? কেন কেন তুমি এসব করলে? দিদি দিদি তুই একটু শান্ত হ, দিদি তুই একটু শান্ত হ। মা যে পাগলের মতো ছুটে গেছে। মেজদি তুমি মাকে ধরো। ধরে আর কি হবে? যে গেছে তার জন্য কেঁদে কোনো লাভ নেই। মেজদি যার কপালে যা লেখা আছে তাই তো হবে। বড় ঠাকুরের কপালে যা লেখা ছিল তাই হয়েছে। চলো মেজদি। এখনই চলো। না না রে মেজো না, এ কখনো হয় না, এ হতে পারে না। তাই বলে কি মুছে ফেলতে হবে আমার সিঁদুর, সিঁদুর ভেঙে ফেলতে হবে আমার হাতের শাখা। হ্যাঁ দিদি, এ তো আমার কথা নয়, শাস্ত্রের কথা। স্বামী মরে গেলে হাতের শাখা ভাঙতে হয়, সিঁদুর সিঁদুর মুছে ফেলতে হয়। না, তোরা এমন কথা বলিস না। আমার মনে হয় আমার স্বামী বেঁচে আছে। আমার স্বামী কখনো আমাকে ফেলে এমন করে চলে যেতে পারে না, চলে যেতে পারে। দিদি, এ তো চিরদিনের সম্পত্তি নয় যে নিয়ে তুমি বসে থাকবে। এসো। তাছাড়া স্বামী মরে গেলে এই সমস্ত শরীর রাখলে বাড়ির যে অকল্যাণ হবে। এসো দিদি, তুমি শাখা ভাঙবে, এসো। ওরে অনিতা। হ্যাঁ দিদি। অনিতা দিদি, তুই বলতে পারিস অনিতা কেমন করে মুছে ফেলবো আমার এই রাঙা সিঁদুরে, কেমন করে মুছে ফেলবো আমার এই শুভ্র হাতের শাখা? দিদি, যে চিঠিটা লিখেছে আমি তাকে খুব ভালো করে জানি। সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই এসো, আমি পাড়ার লোকজনকে ডেকে আনছি শাখা ভেঙে ফেলতে। অনিতা, তুমি বড়দিকে নিয়ে এখনই এসো। হতে পারে না, আমি মুছবো না আমার স্মৃতির সিঁদুর, আমি কিছুতেই মুছে ফেলবো না, আমি ভেঙে ফেলবো না আমার হাতের শাখা। অনিতা তুই বল না, দিদি হতে পারে না। আমার মনে হয় আমার স্বামী বেঁচে আছে। দিদি, বিধাতা কখনো আমার এমন সর্বনাশ করতে পারে না। দিদি কখনো না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা, দিদি কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ
দিদি তুই শান্ত হ দিদি, তুই একটু শান্ত হ দিদি। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়ের হাওয়া ছিন্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। হনুমান, এই হনুমান, আমাকে ডাকছেন মেজবাবু? হ্যাঁ তোমাকে ডাকছি। থাকো কোথায়? একটাকে সাড়া দিতে পারো না? তাজ বাজার থেকে কি মাছ এনেছো? বাবু এখন তো মাছ খেতে নেই, এখনো দশা যায়নি। সবাইকে সবাইকে হব্বিসি খেতে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। হব্বি শিখাতে হবে কেন? আমি হব্বি শিখাতে যাব কেন? আরে যে মারা গেছে তার বউ ছেলে হব্বি শিখাবে? কি আশ্চর্য! আজকে বাড়িতে 7-8 দিন হলো একটু মাছ খেতে পাচ্ছি না, আমাকে প্রতিদিন হোটেলে গিয়ে মাছ মাংস খেতে হচ্ছে। আপনি আপনি হোটেলে গিয়ে মাছ মাংস খান? তবে কি খাবো? বাবু যে মারা গেছে, এখনো এখনো 1 মাস হব্বিসি খেতে হবে। আর আর মা যদি শোনে তাহলে যা যা, জ্ঞান দিবি না। ইউ আর নাথিং বাট এ সার্ভেন্ট। চাকর চাকরের মতোই থাকবে। মনিবের মাথা জড়িয়ে কথা বলার চেষ্টা করবে না। যাও এখন মেজবউকে ডেকে দাও। মেজবউকে ডেকে আর কি হবে? এই মনিটাকে তো একাই জ্বালিয়ে খেলো। যত কষ্টের মূলে হলো এই হনুমান। আমার নাম হনুমান নয়, আমার নাম হনুমান। হনুমান আর অনুমান একই কথা। আহা, নামের কি বাহার, দেখলে আমার গা জ্বলে যায়। এই, তোমার না বলেছি এই চাকরটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুমি শুনেছো আমার কথা? শোনোনি? আমাদের এই সোসাইটিতে একটু শিক্ষিত চাকর বাকর না হলে আমাদের মান সম্মান যে একেবারে চলে যাবে। তুমি এখন যাও হনুমান। আমি যাচ্ছি বাবু, আমি যাচ্ছি। তবে তবে আপনাদের আমি পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, সাধু না যাওয়া পর্যন্ত আপনারা কেউ আমিষ খাবেন না বাবু। তাহলে তাহলে আমার বড় বাবুজি আত্মসন্তুষ্টি পাবে না। চাকর হয়ে এত বড় বড় কথা বলে গেল, তার এত বড় মুখের পাটা, আর তুমি মুখ বুঝে তা সব সহ্য করলে। মেজবউ, কিছু করতে গেলে যে কিছু হজম করতে হয়। এটা জাগো সব কথা। তুমি কাছে এসো, এসো আমার কাছে। না, আমি যাব না। মেজবউ না, এসো। যাব না, যাব না, যাব না। না, না,
না 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 না, ছুঁয়ো না ছুঁয়ো না, কাছেতে এসো না, আচ্ছা ছুঁয়ো না ছুঁয়ো না, কাছেতে এসো না, চলে করে লিখাবে, দূর থেকে দেখলে আমায় পাবে, দূর থেকে দেখলে আমায় পাবে, আমি সুন্দরী, ও আমি সুন্দরী, কি সুন্দরী, আমি সুন্দরী, ছুঁয়ো না ছুঁয়ো না, কাছেতে এসো না, চলে করে লিখাবে, দূর থেকে দেখলে আমায় পাবে, দূর থেকে দেখলে আমায় পাবে, আমি সুন্দরী, আমি সুন্দরী। হ্যালো হ্যালো শুভঙ্কর। হ্যাঁ হ্যালো বরেন্দ্র, বাড়ির সবাই ভালো তো? শারীরিক দিক থেকে ভালো হলেও মানসিক দিক থেকে নয়। কোনো প্রকারে ধীরেন বাবুর পোস্ট নামের রিপোর্ট পাওয়া গেল না? না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু দাদা ডেড বডির কোনো খোঁজই পেলাম না। পুলিশের কাছে রিপোর্ট যাওয়ার পূর্বে রাস্তা থেকে ডেড বডিটা সরিয়ে ফেলা হয়েছে, তবে তারা তদন্ত চালাচ্ছেন। এই নিয়ে তুমি রাত দিন আর চিন্তা করো না গো, রাত দিন চিন্তা করলে তুমি তোমার শরীরটাকে ঠিক রাখতে পারবে না। তাছাড়া তুমি আর কি করবে বলো, যে গেছে সে তো গেছে, তার জন্য ভেবে আর তুমি শরীর খারাপ করো না। সবিতা, বড় বড়, এই যে বাবা বড়, কোনো খবর পেলে বাবা? না মা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু দাদার কোনো খোঁজ পাইনি। কোনো খবর পাসনি? কিন্তু কিন্তু আমার মন যে বলে না, আমার মন যে সবসময় বলছে আমাদেরও বেঁচে আছে, আমাদেরও যেন অফিস যাওয়ার সময় আমাকে প্রণাম করে অফিসে যাচ্ছে, আমি তাকে আশীর্বাদ করি, কিন্তু চোখের পাতা মেললে সব ফাঁকা, সব ফাঁকা, আমাদেরও। মানুষের বিপদের কথা তো বলা যায় না। তাছাড়া আপনার এখনো দুজন ছেলে আছে, তাদের লক্ষ্য নজর করে রাখুন। মা তো বড় ছেলে সবই, আর সব ছেলে ওনার জন্য ছেলেই নয়। মেজো বউ, তাহলে কেন কেন আপনি রাত দিন এমন ভাবে কাঁদেন? কিন্তু আপনার বড় ছেলে চলে গেছে, আপনার মেজো ছেলে রয়েছে, আর কয়েকদিন পরে ছোট বাড়ি ফিরে আসবে, এদেরকে নিয়ে আপনি হাসি আনন্দে দিনগুলো কাটিয়ে দিন। সবাইকে নিয়ে তুমি আনন্দের দিন কাটাতে চেয়েছিলাম মেজো বউ, কিন্তু কিন্তু ভগবান কেন আমার মাথায় বাচ্চাটা ধরলো? কেন কেন? বসিবা, আপনি অযথা শরীরটাকে নষ্ট করবেন না। কি করবেন বলুন? মানুষের বিপদের কথা আজ আছে কাল নেই। আরে এই কথাটি তো মাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিন্তু মা কিছুতেই বুঝতে চায় না। সবিতা, তুই মাকে নিয়ে একটু ভেতরে যাও। হ্যাঁ, আসুন মা। আর শোনো সবিতা, তুমি তো জানো আমাদের মা ছাড়া আর কেউ নেই, তুমি মায়ের দিকে একটু লক্ষ্য রেখো। যাও মা, যাও, তুমি ঘরে গিয়ে একটু আরাম করো। আরামের দিন আমার ফুরিয়ে গেছে রে বাবা, আমাদের জীবন খাঁচার পায়রা আজ খালি হয়ে গেছে। আমার কাছে হচ্ছে সব দিক অন্ধকার বাবা, সব দিক অন্ধকার। মা, তোমরা এসো, আমি চা করছি। শোনো, শুধু চা নয়, দুটো ডিমের মামলেট করো। শুভঙ্কর এলো, শুধু চা খাবে? আর বলো না, ডিমের মামলেট? এই বাড়িতে রাত দিন বাড়িতে উনুনে হবিসের মাল সব বসিয়ে রেখেছি, আতপ চালের সিদ্ধের গন্ধে বাড়ির ভেতরে যেন ঢোকা যায় না। মরঞ্জনের করর হয় না গো, দেখলে আমার গা জ্বলে যায়। শোনো শুভঙ্কর, তুমি আমার ফর্মুলা মতো এমন ভাবে প্রতিটি কাজ করবে যেন প্রতিটি খেলায় কিস্তি মাল হয়ে যায়। মাল যখন চুরি হয়ে গেছে, চোর ধরা বড় কঠিন। আর শোনো, আগামী মাসে আমার ভাই জিতেন্দ্র লন্ডন থেকে বাড়ি ফিরছে, সে যেন কোনো প্রকারে আমাদের এই চাল ধরতে না পারে। মন্ত্রী উল্টে গেলে তাহলে তো আর চলবে না।
নো 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 ব্রাদার, এই হিমালয় থেকে কন্যাকুমারী এই সুদীর্ঘ পথ যেমন পায়ে হেঁটে পর্যটন করা কঠিন, তেমনি তেমনি এই বরেন্দ্র নারায়ণের মন বুঝতে মানুষের এখন অনেক অনেক দেরি। সবই কথা তো বুঝলাম, কিন্তু তোমার দাদা স্বর্গীয় ধীরেন বাবুর রিপোর্ট। ডোন্ট থিঙ্ক মাই ডিয়ার, সব ব্যবস্থা হয়ে যাবে। পৃথিবীটা রঙিন, তাই রঙিন হাওয়ায় ভেসে বেড়ায় মানুষের সম্ভব। তোমার সমস্ত কাজ করে দেবো মাই ডিয়ার, তবে বিনিময়ে আমি কি যাই তোমরা কেউ জানো না। শুধু চাই একটা সুন্দর ফুল, তাজা গোলাপ। মেয়েটা যে গেল কোথায়? ও ভাগিনীকে কি আর বলবো, জন্মেছে তো গরিবের ঘরে, কোনো দিনের জন্য একটা ভালো কাপড় তার পরনে দিতে পারলাম না। দুঃখ করে কি আর করব, সবই ভগবানের খেলা। অনি অনি, বাবা তুমি এসে গেছো বাবা? দিদি কেমন আছে দিদি? তার কথা আর বলিস না মা, সোনার বরণ মেয়েটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। তুমি জামাইবাবুর কোনো রিপোর্ট পেলে বাবা? না রে মা, রিপোর্টের কথা বরেন্দ্রকে জিজ্ঞাসা করলাম, সে কোনো কথাই কান দিল না বাবা। শুধু এইটুকু বলল, মরে যখন গেছে তখন খোঁজ করলে মরা রিপোর্টই পাওয়া যাবে। বাবা, মরণের রিপোর্ট নেওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে বাবা? সে যে বড় লোকের ছেলে, অভিজাত বংশে জন্ম, কে কার কাছে উত্তর চাইবে মা? বাবা, মেয়েটার যে পোড়া কপাল, তাই অকালে স্বামীকে হারালো, অথচ ওই মেয়ে বিয়ে দেওয়ার জন্য আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায় বাবা মনোহরি বাবুর কাছে দেনার দায়ে ডুবে আছি। সেই দেনা এখনো পর্যন্ত আমি শোধ করতে পারলাম না রে বাবা। রোজ সে একবার করে তাগাদা দেয়। বাবা, বিয়ের সময় হয়েছে রে মা, তোকে যে কি করে বিয়ে দেব সে কেবল ভগবান ছাড়া আর কেউ জানে না। বাবা আমার বিয়ের কথা তোমাকে চিন্তা করতে হবে না বাবা, যে কোনো প্রকারে তুমি দাদাকে সারিয়ে তুলো বাবা। ডাক্তার একে আগরওয়ালকে দেখালাম, তিনি বললেন আকুপাংচার করতে হবে, তাতে করে প্রায় 50,000 টাকা পড়বে। কোথায় পাবো আমি এই 50,000 টাকা? বাবা বাবা, মায়ের বালা দুগাছা আমি যত্ন করে বাক্সে রেখেছি, ওই বালা দুটো বিক্রি করে তুমি যেমন করে পারো তুমি আমার দাদাকে তুমি সুস্থ করে তুলো। বাবা, এ তুই কি বলছিস রে মা? তোর মা ছিল এ সংসারের সতী লক্ষ্মী, সে মরে যাওয়ার পর থেকে সংসারটা যে আমার কি হয়ে গেল, সবই কপাল বাবা। অভাবে সংসারের সতী লক্ষ্মীর সমস্ত গয়না আমি বিক্রি করে দিয়েছি, আর তার শেষ স্মৃতিটুকু না রে অনি, না তা হয় না বাবা। তোর বিয়ের সময় এই বালা দুটি আমি তোর হাতে পরিয়ে দেবো রে মা। বাবা হাতে পরিয়ে দেবো। তুমি ঠিক বলেছো বাবা, ওই দুটো তুলি না, তুমি অনির বিয়ের সময় অনির হাতেও পলিয়ে দিও বাবা। দাদা দাদা, তুই থল করে কাঁদিস কেন বলতো? তোর কাল্লা দেখলে না, জানিস তো আমার কেমন কাল্লা পাস, এই জানিস তখন সবাই ফেলে দেয়, জানিস? এই তাই না, আমরা তো ঠেলা কাগজ, এই দেখ আমি কেমন ঠেলা কাগজ গলায় দিয়েছি। গোপাল দাদা, গোপাল বাবা, তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে বাবা? কলকাতায় কেন যাবো বাবা? সেখানে যে তোমার অসুখের চিকিৎসা করাতে হবে বাবা। ও আমার অসুখ বলেছে তাই বলো, তা কি অসুখ হয়েছে বাবা? তুমি বুঝবে না বাবা, সে তুমি বুঝবে না। ও আমি বুঝবো না তাই বলো? এই অনি, এই দাদা, খুব খিদে লেগেছে রে, খেতে দে না। দাদা তুমি নিজের মুখে খাবে বলেছিলে, বলো বলো তুমি কি খাবে? আমি তোমায় নিশ্চয় খেতে দেবো দাদা। এই পান্তা বলে
উঠে ভাত খাবো। ভাত? কিন্তু এই তুই দিলে আমার খেতে দেবে না, ঠিক আছে আমি চলে যাচ্ছি। দাদা গোপাল, গোপাল বাবা আমার, আমরা যে গরিব লোক, তাই প্রতিদিন আমাদের ভাত জোটে না রে বাবা। বাবা আজকে যে রুটি হয়েছে বাবা। তাই বলো লুচি হয়েছে? আচ্ছা বাবা, আচ্ছা আমরা গরিব কেন? সে তো অনেক কথা দাদা। তুমি এসো, আমি তোমাকে ভাত খেতে দেবো। এসো দাদা, এসো, তুমি চলে এসো। তুমি কিচ্ছু ভেবো না দাদা। আজ তুমি নিজে মুখে ভাত খেতে চেয়েছো, আজ আমি তোমাকে ভাত খেতে দেব। বাবা তুমি কিছু চিন্তা করো না বাবা, মা লক্ষ্মীর কি পায়, আমি যেমন করে হোক আমি এক ফুটো ভাত আমি জোগাড় করবো। এসো দাদা এসো, আজ আমি তোমাকে ভাত খেতে দেব, তুমি চলে এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। মেয়ে তো বেশ ধাপে ধাপে বেড়ে উঠেছে। ও হে দেবরঞ্জন, আরে বিয়ের ব্যবস্থা করো। মেয়ে বাড়ার সঙ্গে সঙ্গে সব বাবাই তো তার বিয়ের কথা চিন্তা করে গুণহরি বাবু, কিন্তু কি করে পারি বলুন? একটা মেয়ের বিয়ের দেনাই আপনার কাছে ডুবে আছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। আরে দেনার কথা চিন্তা করো কেন? দেনা হবে আবার শোধও হবে। দানো বাবা, দানো এই লোকটা না, এই লোকটা খুব বাদে। সবার থেকে সুদ নেয় আর টাকা ধার দেয়। আরে পাগল ছেলে, টাকা ধার দিলে সুদ না নিলে যে পাপ হয়, পাপ হয়। তুমি এখন যাও বাবা, তোমার বাবার সঙ্গে আবার জরুরি কথা আছে। হ্যাঁ, তুই তোতাতে আমি জানি। তুমি আমাদের টাকা ধার দে তো, তার থুট নিতে এসে তো। আমরা তো গরিব মানুষ, কোথায় টাকা পাবো বলো? আজ আমার বাড়িতে টাকা নেই বলে ভাত হয়নি গো, লুচি হয়েছে লুচি। গোপাল, গোপাল বাবা তুমি এখন যাও বাবা। না না, আমি যাবো না। ওই শয়তান তোমাকে অপমান করবে আর না বাবা তোমার থেকে টাকা চাইবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। কি গো দেবরঞ্জন, ছেলে নাকি পাগল? এ তো সিয়ানা পাগল দেখছি। হ্যাঁ বাবা বাবা বাবা, তুমি বড্ড ভুগু দেখছি। ছেলেকে বসিয়ে আমাকে বাড়িতে বসিয়ে অপমান করছো। না দেবরঞ্জন বাবু, আপনি মনে কিছু করবেন না। আসলে ওর মাথা ঠিক নেই, তাই আবল তাবল কিছু বলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। সারা গরিব যাত্রা না, হারামির জাত। খবরদার, আমরা গরিব বলে আমাদের আমাদের হারামি বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো। বলে কি করবি? কি করবি? আর একবার বললে না, আর একবার বললে না, আমি তোর মাথাটা ঠান্ডা করে দেব। গোপাল, গোপাল বাবা তুমি এখান থেকে চলে যাও। না না, আমি যাবো না। ও আমাদের হারামি বললো কেন বাবা? এখনো বলছি তুমি চলে যাও। না আমি যাবো না। কবে রে? তুমি তুমি আমায় মারলে বাবা। না রে গোপাল না। ঠিক আছে আমি চলে যাচ্ছি বাবা, কিন্তু কিন্তু ওই লোকটা যদি তোমাকে কোনো অপমান করে না বাবা, ওকে না, ওকে আমি ছেলে দেবো না বাবা। বললা ও ত্যাগ করা করে দেবো। এই হাতটা যে এত তাড়াতাড়ি পাথর হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। দেব সর্বনাশ! হাত পাথর হয়ে গেছে মানে? আরে শরীর পাথর হয়ে জানি তো, তাহলে তুমি কবে ফুটে যাবে আর আমার টাকা? না গুণহরি বাবু, আপনার ঋণ মাথায় নিয়ে আমি মরবো না।
তাহলে যে ঋণ নামক কৃমিকীটগুলো আমার আত্মাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এই অসহ্য যন্ত্রণার হাত থেকে আমি আপনার সমস্ত ঋণ পরিশোধ করেই যাব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। এটাই তো মানুষের কর্তব্য। তা যাক, এ মাস শেষ হতে আর 5 দিন বাকি আছে। হ্যাঁ, আমার টাকাটা এখনো জোগাড় করে উঠতে পারিনি। 5 দিন তো আছে, দেখি এই 5 দিনের মধ্যে। আরে দেখবে বই কি নিশ্চয়ই দেখবে। আরে টাকা নামক বস্তুটা না বড্ড বেড়া, এই গন্ডগোল নামা দিলে ছাড়েই না। আমি আপনার সঙ্গে কোনো গন্ডগোল করব না। আমি মরার আগে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে আমি যাব। আরে সে আমি জানি। আরে দেনা শোধ করার সামর্থ্য যখন তোমার আছে, তা করবে না কেন? আরে টাকা দিতে না পারো, অন্য কিছু দিয়ে। অন্য কিছু দেওয়ার মতো আমার কি আছে? আরে আছে। আমি বলছিলাম কি, ওই তোমার অনি গুণহরি। মা, কি আশ্চর্য, এখনো করে সারা শব্দ নেই। ও, কাজ গোছানো হয়ে গেছে, আর সারা থাকবে কেন? মা মা ঠাকুরকে ডাকছেন মেজবাবু, তিনি যে পুজোয় বসেছেন। আর তো সত্যি সাধ্যি কোথায়? তাকে একটু ডেকে দাও। কার কথা বলছেন? এটাও আবার তোমায় ফর্মুলা করে বলতে হবে নাকি? এ বাড়ির বড় বউ। ঠিক বলেছেন বাবু, তা ঠিক বলেছেন। সতীলক্ষ্মী মায়ের আমার কপালটা ভেঙে গেছে। বড়বাবুর জন্য কামতে কামতে মায়ের শরীরটা একেবারে কি হয়ে গেছে। যাও, বেশি কথা না বলে তাকে ডেকে দাও। কথা বলে আমায় আবার বেরোতে হবে। বেরোবেন মানে? ছোট ভাই আজ কতদিন পরে বাড়ি ফিরছে। মা বলেছেন তাকে একটা গাড়ি করে আনতে। কেন? সে কি কচি খোকা নাকি যে তাকে গাড়ি করে বাড়ি আনতে হবে? সেই জন্য নয় মেজবাবু, সেই জন্য নয়। কতদিন পরে ভাই বাড়ি ফিরে আসছে, তার উপর বড় একটা দুঃসংবাদ গ্রহণ করে আসছে। যদি কিছু হয়। হ্যাঁ মেজো ঠাকুরপো, অনুমানটা ঠিক কথাটাই বলেছে। তাছাড়া ওই জিতুটা না বড়ই দুর্বল, কোনো কিছুর আঘাতই সে সহ্য করতে পারে না। তুমি চাও না ভাই ওই জিতুকে একটু এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে? ঠিক আছে, যাচ্ছি। যত সব বাজে ঝামেলা। সে কি বাবু, ভাই কতদিন পরে বাড়ি ফিরছে, তাকে আনতে যাবেন, এটা আবার বাজে ঝামেলা হলো নাকি? তোকে আমি 100 বার বলেছি না, চাকরের মতোই থাকবে। মনিপের ওপর কথা চড়িয়ে কথা বলবে না। বর্তমানে বাড়ির সবকিছুই আমি। আর যদি ফার্দার আমার কথার উপর কথা বলার চেষ্টা করো, তাহলে জুতিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি বললে তুমি? তুমি এখন এখান থেকে যাও ভাই, তুমি যাও। তাছাড়া অনুমানটাও সঙ্গে যাচ্ছে, আমার বোন অনিতাও এসেছে, ওকে স্কুলের পোশাক পরিয়ে দিচ্ছে। আর তুমিও এখান থেকে যাও, ওকে একটু এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে। আমি যাচ্ছি বড় মা, আমি যাচ্ছি। আমি ভুলেই গিয়েছিলাম আমি এ বাড়ির চাকর। তাই অন্যায় থেকে আমি দুটো কথা বলতে গিয়েছিলাম। না মা, না, আর আমি কোনোদিন কোনো কথা বলবো না। আর আমি কোনোদিন কোনো কথা বলবো না। মনিবের কথা মতো আমার যে কর্তব্য। মেছো ঠাকুরপো, অনুমানটাকে তুমি আমার কথাটা বলতে পারলে? তুমি বলতে পারলে মেছো ঠাকুরপো? জানো তো মা পর্যন্ত ওর বুদ্ধির তারিফ করে। মা করতে পারি, কিন্তু আমি পারি না। তোমাকে আমি যে কথা বলবো বলে ডাকছিলাম, খুব তো হুড়ুম দুড়ুম করে সাধ্য শান্তি হলো। তা সাধ্যের হিসেবটা নিশ্চয় করে রেখেছো। দেখো মেছো ঠাকুরপো,
ঠাকুরপো, আমি বাড়ির বউ, তাছাড়া কত কি খরচ হলো না হলো তার হিসাব তো তোমার হাতেই হচ্ছে। ও সেই জন্য বুঝি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছ? মা দিয়েছিল মাত্র 50,000 টাকা, খরচ হয়েছে 1 লাখ টাকারও বেশি। আর সে টাকাটা কোথা থেকে এলো সেটা তো খোঁজ নেওয়া দরকার। মেজো ঠাকুরপো, মেজো ঠাকুরপো, কি বলছো তুমি? এখন মাত্র কয়েকটা লোককে খাওয়ানো হয়েছে, তাছাড়া ওই ব্রাহ্মণ এখনো পর্যন্ত তার সঠিক পাওনা পায়নি, আর তুমি বলছো 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আর হলেই বা ক্ষতি কি? টাকাগুলো তো এ বাড়ির কারণ নয়। আমি যতদিন এ বাড়িতে বেঁচে থাকবো ততদিন এ বাড়ির কারোর কোনো কিছুর অধিকার তোমাদের নেই। লজ্জা করে না? লজ্জা করে না তোর আমার সামনে এসে আবার টাকা চাস? আমি মা হয়ে ছেলের মৃত্যু সংবাদ বুকে বহন করে নিলাম, তার আত্মা সন্তোষের স্বর্ণ শ্রাদ্ধের আয়োজন করলাম। আমি যে কেন তোর মতো কুলাঙ্গার ছেলেকে গর্ভে ধরেছিলাম সে একমাত্র ভগবান জানে। মা, মাগো ও কথা বলবেন না মা, কারণ মায়ের কাছে সব ছেলেই যে সমান। সে কথা তুমি বলবে কেন মা? সে কথা তুমি বলবে কেন? সে তো মায়ের কাছে তার সকল ছেলে সমান, কিন্তু মাঝে মাঝে ছেলেদের ব্যবহারে যে তার মার ঘৃণা জন্মে যায়। মা, মার ঘৃণা জন্মে যায়। হ্যাঁ, তা তো জন্মাবে। ছেলে যখন উপযুক্ত হয়ে উপযুক্ত কথা বলতে শেখে তখন বাবা মা কেন অনেকের গায়ে এই জ্বালা ধরে? মেজো ঠাকুরপো, জাগো সব কথা, আমার অনেক কাজ আছে, আমি চললাম। শুধু যাওয়ার আগে জানিয়ে যাই, আমি যে টাকাটা খরচ করেছি তা ধার করেই করেছি, আর আমি যথা সময়ে টাকাটা পেয়ে যাব। মেজো ঠাকুরপো, না না মেজো ঠাকুরপো, না, তুমি রাগারাগি করে এই বাড়ি থেকে তুমি চলে যেও না মেজো ঠাকুরপো। তাছাড়া ওই যেতুটা বাড়িতে আসছে, তুমি চাও না ভাই তাকে একটু এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে? তাকে আনতে হবে কিনা সে জ্ঞান আমার আছে, সে আমার ছোট ভাই। তোমরা আমার সঙ্গে অভদ্র ব্যবহার করলেও আমি তো তাকে ভুলে যেতে পারি না, তাই তার প্রতি আমার যে কর্তব্য সেটা আমি নিশ্চয়ই করব। আর সেজন্য তোমাদের কারোর প্রয়োজন হবে না। একটা অমানুষ তৈরি হয়ে গেছে ওই শুভঙ্করের সঙ্গে মিশে মিশে, মান সম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়েছে। আমি যে কি ভাগ্য করে এসেছিলাম তা ভগবান জানে। ভগবান, এবার তুমি আমাকে নিয়ে নাও, এবার তুমি আমাকে নিয়ে নাও। দুঃখ করবেন না, চির সঙ্গী আমাকে দুঃখের মোহনায় ভাসিয়ে দিয়ে চলে গেছে, আর আপনারা যদি এইভাবে আমাকে দুঃখের মোহনায় ভাসিয়ে দেন তাহলে গঙ্গা যে আমার বুকে শিলা হয়ে আমাকে বারবার আঘাত করবে, সেই আঘাত যে আমি সহ্য করতে পারবো না মা, আমি সহ্য করতে পারবো না। মাগো, আপনি ঘরে আসুন, আপনার জন্য ওই ঝুলন মন্দিরটা আমি পরিষ্কার করে দেব। আসুন মা। ঠাকুর, আমার সুখের সংসারে কি অশান্তির জল এনে দিলে ঠাকুর। ছেলেটা বিলেতে গেছে ডাক্তারি পড়তে, সে আজ বাড়িতে ফিরে আসছে। তুমি হাসি মুখে ফিরতে পারলে না, যেহেতু দাদা অন্ত প্রাণ ছিল। আমার ধীরতাকে বিলেতে পাঠিয়েছিল, সে ডাক্তার হয়ে বাড়িতে ফিরে আসছে। ধীর থাকলে আজ তার কি আনন্দ হতো। সব নিল, কে করবে আনন্দ, কে করবে আনন্দ? জিতু, জিতু তুই এসে গেছিস বাবা, তুই এসে গেছিস। আসবো না মানে? তুমি তোমার ছেলেকে ভুলে গেলেও কিন্তু তোমার ছেলে তোমাকে ভুলতে পারেনি মা। জিতু দাঁড়াও মা, আগে প্রণামটা সেরে নেই, তারপরে বলছি। বলো বলো মা, এবার সবাই কেমন আছে বলো? ভালো আছে বাবা, আমরা খুব ভালো আছি। মা বড়দা প্রমোশন পেয়েছে তাই না মা? আজ 6 মাস হলো, তোমাদের আমি কোনো উত্তরই পাইনি। তুমি, রাজু, বড়দা সবাই কে কেমন আছে কোনো খবরও আমি পাইনি। আমি শুধু কেবল চিঠি লিখে চলেছি, আর তার কোনো উত্তরই নেই। কি বললি?
কি বলে জিতু? দেখো দেখো মা, কিন্তু কিন্তু তোমরা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। এই দেখো না, দমদমে নেমে আমি দুটো শাড়ি কিনেছি, তোমার জন্য একটা আর বৌদির জন্য একটা। জানো জানো মা, আর যারা বাকি আছে আর সন্ধেবেলা বাজারে গিয়ে তাদের কিনে দেব। দেখো দেখো তো মা, কাপড় দুটো কেমন হয়েছে জানো জানো মা। আমি বৌদির জন্য অনেক কাপড় বেছে এই কাপড়টাই পছন্দ করেছি। জানো জানো মা, বৌদিকে খুব সুন্দর মানাবে আর বৌদির স্মৃতির সিঁদুরটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। দেখো না মা, দেখো। আর তোমার কাপড়টা ধরো, আর আমি বড় বৌদিকে ডেকে একটা প্রণাম করে তার দেওয়ারের ছোট্ট উপরটা দিয়ে বলবো। ধরো ধরো মা। ও বড় বৌদি, জিতু, জিতু রে। মা মা মা, তোমার চোখে জল মা, তুমি তুমি কাঁদছো কেন মা? তোর বৌদির আর কি রঙের কাপড় পরার ভাগ্য কি তার আছে রে? মা কেন মা, বলো কেন, কেন বলো মা, কেন? তোর বৌদি, তোর বৌদি, তোর বৌদি বিধবা। হ্যাঁ মেজো ঠাকুরপো, তোমার দাদা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। বৌদি, তুমি কি দেশে এসেছো বৌদি? শালঙ্করা সজ্জিতা সতী লক্ষ্মী মমতাময় বৌদি আমার, তুমি কি রূপে এসেছো? কেন কেন ঠাকুরপো, কেন ঠাকুরপো বলো, আজ 1.5 মাস হয়ে গেছে, তুমি কি কোনো খবর পাওনি? আমি এ বাড়ির কে? তোমরা যে আমাকে খবর দেবে? আমি এই বাড়িতে ঢোকার পূর্বে যেন মনে হলো একটা বড় বড় খটকা, এত বড় বাড়িটা নীরব, মা একা দাঁড়িয়ে আছে। তবে তবে দয়া করে জানতে পারে কি বৌদি, আমার দাদা আমাদের ছেড়ে কেমন করে চলে গেল? সবই জানতে পারবে ছোট, সবে তো বাড়িতে এসেছো, আগে একটু বিশ্রাম নাও, তারপর আমার কাছ থেকে তুমি সবই কিছু জানতে পারবে। তোমরা কি গো দিদি, আরে বাবা, বিদেশ থেকে একজন বাড়িতে আসতেই না আসতে তার কাছে এই সমস্ত কথা বলছো তোমরা? বৌদি বৌদি, পৃথিবীটা বড় নিষ্ঠুর বৌদি, তাই তো মানুষগুলো এত কঠিন, এত বিষাক্ত মেজো বৌদি। ছোট, ভাগ্যের পরিহাসকে বঞ্চনা করে কোনো লাভ নেই। তাছাড়া আজ 1.5 মাস হলো তোমার বর্দা মারা গেছে, এখনো পর্যন্ত তার সঠিক খবরটা আমি পাইনি। বাবা জিতু, আমরা যে তোকে টেলিগ্রাম করেছিলাম। হাসালে মা, তুমি আমাকে এই দুঃখের সময় হাসালে, আমার নামে টেলিগ্রাম করেছো আর আমি পাইনি। হ্যাঁ মেজো ঠাকুরপো, হ্যাঁ 1.5 মাস আগে তোমার মেজদা তোমাকে টেলিগ্রাম করেছে। হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনার জন্য হয়তো আটকে থাকতে পারে, তার জন্য তাকে দোষে কোনো লাভ নেই। না না রে মেজো, না, আমি দোষ ছিল, ও বলছিল, আমি তাই বলছিলাম। যদি সন্দেহ থাকে তাহলে পোস্ট অফিসে খোঁজ নিতেই পারো। তার আর কোনো দরকার নেই মেজো বৌদি। আর আমি যখন এই বাড়িতে এসে গেছি, আর ঝামেলা বাড়িয়ে কি হবে? তবে মেজো বৌদি, আমি অনেক আশা নিয়ে এই কাপড়টা বড় বৌদির জন্য এনেছিলাম, কিন্তু সে ভাগ্য আর আমার নেই। আমার শাড়িটা বড় বৌদিকে দেওয়ার ভাগ্য হয়ে গেছে বৌদি। যদি দয়া করে মেজো বৌদি এই কাপড়টা তুমি। আর সোহাগ করে এত কিছু বলতে হবে না, দয়া করে একজনের নামে আনা কাপড়কে আমাকে দিয়ে এ বাড়ির অমঙ্গল ডেকে এনো না। তোমার মেজো বৌদিকে আর বিধবা সাজিও না। পালিয়ে এসেছি, এই খাবারটা কেড়ে নিয়ে না আমি পালিয়ে এসেছি। জানো, 9টা কুকুরের সঙ্গে লড়াই করে তবেই তো আমি খাবারটা কেড়ে নিয়েছি।
ডগ, ইয়েস ডগ, ডগ। 9টা কুকুরের সঙ্গে লড়াই করে খাবারটা কেড়ে নিয়েছি গো। ইয়েস, আমি সংগ্রাম করেছি, ভীষণ সংগ্রাম। সারা জীবন ধরে ওই মানুষের দুয়ারে দুয়ারে আমি এক মুঠো ভাতের জন্য সংগ্রাম করে যাব। না, আমি মানুষ, আমি ইংরেজি বলতে পারি। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, kindly look at the scene in your stage. That is at the picture of civilized world. That is a real scene of our educated society. No, আমি জজ, আমি ঘুমোতে পারি ওই ঝলমলে অট্টালিকায়। না, আমি ঘুমোবো না। ওই সারাদিন ধরে মানুষের দ্বারে এক মুঠো ভাতের জন্য আমি চিৎকার করেছি। শেষে না একটা রুটি চাইতে চেয়েছিলাম, ওরা আমাকে তেল চুড়ে মেরে। ওই তো আসছে, আমি পালিয়ে যাই। কোথায় পালাবে তুমি? কোথায় পালাবো, কোথায় যে পালাবো মনে করতে পারছি না। কোথায় পালাবো? হ্যাঁ, মনে পড়েছে। ওই দূরে, বহু দূরে, যেখানে বনের পাখিরা ঠিক এমনি করে গায়। বনের পাখিরা গায় গান, ভাষা কিছু বুঝি নাই তা, দূর থেকে দূরে ওই মধুসূর তোলে যেন বিনারী ঝঙ্কার। বনের পাখিরা গায় গান, ভাষা কিছু বুঝি নাই তা, দূর থেকে দূরে ওই মধুসূর তোলে যেন বিনারী ঝঙ্কার। বনের পাখিটা গান গায়। বনের পাখিদের সাথে হাসবো, খেলবো, ভাসবো, থাকবে না কোনো দুঃখ বিবাদ, মনে আনন্দে বাজবো। বনের পাখিদের সাথে হাসবো, খেলবো, ভাসবো, থাকবে না কোনো দুঃখ বিবাদ, মনের আনন্দে ভাসবো। বনের পাখিরা গান গায়, বনের পাখিরা গান গায়। এখানে তোমার ভালো লাগছে না? লাগে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি একা ভালো থেকে লাভ হবে গো? এই সারা বাংলার মানুষে আজ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। কেন জানো? ওই জ্যাকলিনের সেকেন্ড ম্যারেজ, ভিয়েতনামের লড়াই, সেসব হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের ঘটনা। ইতিহাস তখনও প্রসব হয়নি, তারপর পৃথিবী প্রসব বেদনা ধরলো, জন্ম নিল এক রক্ত মাখা সব ইতিহাস। আর তার নামটাই তো ভারতবর্ষ। কিন্তু তুমি আমার কাছে এসেছো কেন? চলে যাও, তোমার এই গাড়ির তীব্র আলো আমি সহ্য করতে পারছি না। জ্বলে গেল আমার চোখ দুটো, জ্বলে গেল। যাও, তুমি চুপ করো, নইলে তোমাকে আমি ডগের মুখে ফেলে দেবো। না, তুমি মেরো না, আমি বাঁচতে চাই। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি চুরি করি। সে আমি জানি চুরি করি, কিন্তু তুমি এমন পাগলের মতো করছো কেন? বললে আমি পাগল? আরে পাগল যদি হয় সে পাগল, পাগলামি তার বড়াই বটে। পাগল যদি হয় সে পাগল, পাগলামি তার বড়াই বটে। এই লাঠিম খেয়েছো কোনোদিন? লাঠিম? ইউ আর এ ননসেন্স। লাঠিম খাওনি? আরে ভুসিয়াটা তৈরি এক প্রকার পেঁচানো বস্তু। ভেতরে কি থাকে জানো? মাখন। হ্যাঁ গো, মাখন থাকে, খুব সুন্দর জিনিস। আর কি দিয়ে তৈরি জানো? ঠিক আছে, সব আমি জানি। তুমি আমার সঙ্গে চলো, তাতে তোমার ভালো হবে। কি বললে? আমার ভালো হবে? তুমি আমাকে সারিয়ে তুলবে? এই দুনিয়ার পাগলা গারদে আজ যে সবাই পাগল, তাই তো এরা আমায় বলছে সারিয়ে তুলবে। ওই দেখতে পাচ্ছ না, সভ্য মানুষের মধ্যে অসভ্য মানুষের প্রেতাত্মা কেন তাণ্ডব নৃত্য করছে, কাহিনীটাকে জাগিয়ে তুলতে চাইছে। তাই তো এই আকাশের তারাগুলো কেমন উল্কার মতো ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। তার ভয়ে? ঠিক তোমার আমার মতো দৈত্যগুলোর ভয়ে। এখনো
বলছি তুমি চুপ করো, নইলে আমি তোমাকে জোর করে চুপ করাবো। তাই তো বলছি তুমি আমার সঙ্গে চলো, তাতে তোমার ভালো হবে। চুপ, এ কথা বলো না গো, ওই ওরা শুনতে পেয়ে যাবে তোমার এই কথাটা। এই এসো, কানে কানে একটা কথা বলে দিচ্ছি, এ যুগে না যেচে কারোর ভালো করতে চেও না, তাহলে শেষে কিন্তু সে তোমার পিঠে বিশ্বাসঘাতকের ছুরিটা বসিয়ে দেবে। আর কেন বসিয়ে দেবে জানো? যে দেশের মায়েরা শুধু দিনের পর দিন রাতের পর রাত উপোস করে থেকে তার একমাত্র সন্তানকে শিক্ষা দেয়, লাইফ ইজ কোয়াইট অ্যান আনপ্লেজেন্ট বিজনেস বাট ইট ইজ নট সো ভেরি হার্ড টু মেক ইট ওয়ান্ডারফুল। তাদের সন্তানেরা তো কখনোই পরশুরামের মতো কুঠা ধারণ করতে পারে না, ওরা পারে কেবলমাত্র বৃন্দাবনের কানুরবাসী বগলে নিয়ে ওই শিরাধিকার কৃষ্ণর পেছনে ছুটে বেড়াতে। কিন্তু ওর মূর্খের দল, তোরা কি জানিস ওই ফাঁসির পেছনে লুকে আছে একটা মারাত্মক ফাঁসি। যদি ফাঁসির কবল থেকে বাঁচতে চাস তাহলে গো বাবু মশাইরা তোমরা সবাই মিলে ছুটে এসো বিপ্লব ডাক্তারের চেম্বারে, যেখানে মেজর গ্লাসে মাপা হয় রক্ত গঙ্গা ঔষধ, যার একটা ডোজ পেটে বললেই এই অসুস্থ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুস্থ হয়ে উঠবে গো। এ জানো, এইমাত্র আমি রাস্তা ধারে দেখে এলাম এখনকার রাজনৈতিক নেতারা ভাগ বাটানো নিয়ে কেমন করে কামড়া কামড়ি করছে, ঠিক নীরবে নিঃস্বরে নিস্তব্ধে। ঠিক আছে, আমি সব দেখতে পাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাব? আমি যেখানে তোমায় নিয়ে যাব। কিন্তু সেখানে আমায় কেউ মারবে না তো? না, তোমায় আমি মারবো কেন? আমি মারবো না, তোমাকে আমি ভালো করে তুলবো। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওই রাস্তার উপর আমার গাড়ি দাঁড় করানো হচ্ছে। চলো চলো, সেই গাড়িতে উঠবে। চলো। না না না, ওই গাড়িতে আমি উঠবো না। ওই গাড়ির তীব্র আলো আমার চোখগুলোকে ধানিয়ে দিচ্ছে। চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। রক্ত, আমার সারা শরীর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি মরতে চাই না, আমি বসতে চাই। আরে শোনো, আরে শোনো। চলে গেল, কিন্তু ওকে তো যেতে দিলে চলবে না। এর গোপন রহস্য আমাকে তদন্ত করে জানতেই হবে। নিশ্চয় জানবেন স্যার, ওই পাগলের সমস্ত কথা আমাদের জানতে হবে, নইলে আমাদের মতো এই ভদ্র পোশাকের মানুষের দল পাগলের দামি দামি কথা শুনে পাগলের পলাপ বলে কাটিয়ে। ঠিক বলেছো অরূপ, তুমি নাটক লেখার জন্য কাহিনী খুঁজছিলে না? হ্যাঁ স্যার, অনেকদিন পরে একটা সুন্দর নাটক তৈরি করতে পারবো বলে মনে হয়। ওই লোকটিকে ছুটতে দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। ও নিশ্চয় সত্যিকার কোনো স্ট্রিট বেকার নয়, ওকে কেউ না কেউ স্ট্রিট বেকার সাজিয়েছে। তুমি ঠিক বলেছো অরূপ, ওর প্রতিটি কথার মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। ওর প্রতিটি কথার মূল্য আছে, আর এর তদন্ত আমাকে করতেই হবে। দেখবেন স্যার, সম্পূর্ণ তদন্ত শেষ করে ওই বাম হাতের ব্যাপারে কাহিনীকে কাহিনী বলে উড়িয়ে দেবেন না। নো নো মাই ডিয়ার ডোমেস্টিক, এই কমল কিরণ ঘোষকে ডোন্ট অ্যাকসেপ্ট। শোনো অরূপ, আমি খুঁজে বের করবো ওই ছন্দহীন নৃত্যের ছন্দ, আর তুমি রচনা করবে এক সুন্দর কাহিনী, সুন্দর একটি নাটক। আমি যে নাট্যকার, কাহিনীকে নাট্যরূপ দেওয়া আমার লেখনীর প্রধান কর্ম। এই সমাজের ফর্মুলাই করে একটা সুন্দর কাহিনীকে যদি মানুষের মধ্যে উপহার দেওয়া যায়, তা কেবল মানুষ তন্ময় হয়ে শোনে। বিহল আর বিভরতার মাঝে করতালিতে দৃষ্টাংশের ফুটন্ত চরিত্রকে, কিন্তু মনের গভীরতা একবারও রেখাপাত করে না এই ক্ষুদ্র নাট্যকারের সরলতাকে। ঠিক ঠিক বলেছ অরূপদা, এই সমাজের মানুষগুলো মূল্যহীনদের কদর ছাড়ার কিছুই জানে না। দেখতে পাচ্ছ না এই পশ্চিমবঙ্গের মানুষগুলোকে কেমন চোর মাতালের মতো ঘুরে বেড়াচ্ছে, একটা চোর জোচ্চোর দলকে কেমন জয়ের মাল্যে ভূষিত করছে। মানুষের ধর্ম বসন্ত সদ আর সত্যবাদীতে পরাজয় স্বীকার করেছে অসত্যের কাঠ গড়ে দাঁড়িয়ে। আমার কি মনে হয় জানো অরূপদা, আমার মনে হয় বিশ্বাসহীনতাকে শ্রেয় করে আজ মানুষের প্রধান ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কয়েকটা অসভ্য কিংবুদ কিনাকার যেমন দুরন্ত গতিতে ছুটে চলেছে ভদ্রতার মুখোশ পরে, আকাশে বাতাসে আজ ওদেরই জয়গান, আবার মৃত্যুর পরে ওদের প্রতিচ্ছবি অধর্মকে ধর্মের পথে রূপ দেয়। সুন্দরকে কালের পেছনে ফেলে অকালের আগমনী তৈরি করে শতকমলদের শ্রদ্ধার্ঘ জানায়। দুর্নীতির কাছে মানব নীতির ধূলিসাৎ হয়ে যায় বসন্ত। কিন্তু তোমাদের মতো লেখকেরা যখন দুর্নীতি কূটনীতি রাজনীতি সবকিছুকে মিলিয়ে একটা সুন্দর কাহিনী উপহার দেয় সমাজকে, তখন তো ওদের মানবিকতা তখন তো ওদের মানবিকতা বিয়ঙ্গর হাতে বোনা জালে পড়ে যন্ত্রণায় ছটফট করে। অরূপদা ওরে বসন্ত, মানুষ শব্দটি অতি ক্ষুদ্র, কিন্তু মানুষ নামক জন্তুটি অতি চতুর ও ভয়ঙ্কর। বলো তো বসন্ত, মানুষ মাত্রই তো মনের বোঝা বহন করে চলেছে, কিন্তু মান আর হুঁশকে কজনই অর্জন করেছে? এটাই আসল সত্যি কথা। আমার বাবা কৃষ্ণ ভক্তের পূজারী, অথচ দেখো কৃষ্ণ ভক্তের চেয়ে সুদের টাকা চিন্তা তার কাছে অনেক বেশি। আর এরাই তো মানুষ, এরাই তো একালের মহামানব। তবেই তো নাটক সৃষ্টি হবে বসন্ত। মানুষে ও মানুষে ভদ্রে ভদ্রে দ্বন্দ্ব সৃষ্টি করাই হবে
এই নাট্যকারের প্রধান কর্ম। অরূপদা, কাকিমা কাকিমা ও কাকিমা আরে কি হয়েছে রে বকবড়া? আরে দুপুরবেলা ভে 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 করছিস কেন? বারে ভেবে হচ্ছে কেন কাকিমা? আমি তোমাকে ডাকছি কাকিমা। আরে বাবা ডাকছিস সে তো আমি শুনতে পারছিস। আহা কণ্ঠ সত্য নয়, যেন পাঠার ছাগল। তা বল কি জন্য আমাকে ডাকছিস বল। দাঁড়াও প্রণামটা সেরে নি, তারপরে বলছি। আমি পরীক্ষায় পাস করেছি কাকিমা। তাই বলে কি তুই বিদ্যাসাগর হয়ে গেছিস নাকি? বারে বিদ্যাসাগর কি করে হব? তিনি কত বড় বিদ্যার পণ্ডিত জানো কাকিমা? বিদ্যাসাগর আগে জীবনে খুব কষ্ট করেছে। হ্যাঁ, বিদ্যাসাগর প্রথম জীবনে ঝুড়ি মাথায় করে গরুর গোবর গুড়িয়েছিল, আর তুইও গোবর গুড়া, তাহলে বিদ্যাসাগর হয়ে যেতে পারিস। যা, যা, আমাকে আর বিরক্ত করি না। এই দুপুরবেলা আমাকে একটু বিশ্রাম নিতে যা। তুই তোর মা ঠাকুমা কাকা কাকির কাছে আশীর্বাদ চেয়ে নিবি যা, আর দেখবি তাদের আশীর্বাদে তুই কলা গাছের মতো ফুলে একদম বড় হয়ে যাবি। তুমি রাগ করছো কেন কাকিমা? মা বললো তোর মেজো কাকিমার কাছে আশীর্বাদ নিয়ে আয়, তাই তো আমি এলাম। কাকিমা তুমি আমায় কি দেবে? কি দেবো? দুটো ঘোড়ার ডিম দেবো। আবার আধিক্ষেতা কথা আশীর্বাদ চাইতেছি যে। এই তুই তোর মায়ের কাছে যা, দেখবি তোর মা তোর জন্য ভালো ভালো জামা প্যান্ট নিয়ে আসবে। মা কেন সবাই দেবে বলেছে? তাহলে আবার আমার কাছে কেন? বিকেরের ছেলে আবার বড় আছো। কাকিমা রাজু, হ্যাঁ রাজু, হ্যাঁ তুমি ভিখারির ছেলে, তাই তো ভিখারির ছেলে হয়ে তোমার এই রাজরানী কাকিমার কাছে তুমি কি চাইতে এসেছো? বাবা, এই যে দেখছি সোহাগের বেলকাটা ফুটলে গায়ে জ্বালা করে। আরে এমনিতেই তো তোমার গায়ে জ্বালা লেগে যাচ্ছে। এই ছেলেটা এত আঘাত পেয়ে সে পাশ করেছে, আর তাকে তোমার আশীর্বাদ করা উচিত, এতে তো গর্ব হওয়াই উচিত। আমার গর্ব করার কোনো দরকার নেই। নিশ্চয় আশীর্বাদ করার ক্ষমতা নিশ্চয় তোমার আছে। আশীর্বাদ তো আমি করেছি, আবার কি ধান দুর্বদিয়াকে আশীর্বাদ করতে হবে নাকি? না কাকিমা, এমনি করলেই হবে। তুমি এত মাঝি ছোট গো আমাকে বাতরে যাবে বলেছে, আমি চললাম। ছেলেটার মুখের দিকে তাকিয়ে মানুষের বুক ফেটে যায়। বাবা অন্তপ্রাণ ছিল, ছেলেটা আজ বাবা হারা। কিন্তু এই বাড়ির সকলে যদি ওই ছেলেটার উপর এমনি করে মুখ ছামটা দেয়, তাহলে কোথায় যাবে বলতে পারো? আবার কোথায় যাবে? যত সব দেখলে আমার গা জ্বলে যায়। এই মায়াহীন সংসারে ঈশ্বর কি জন্যে এই নারীকে এখানে পাঠিয়েছে, তা সে নারী কিছুতেই জানে না। সে নারী কিছুতেই জানে না। মিস অনিতা দেবী, তুমি জানো, আর জানো বলে নারী হয়ে পুরুষের মন এত তাড়াতাড়ি ভুলিয়ে দিতে পারে। এ কি তুমি? হ্যাঁ, অনেকদিন আমি আসতে পারিনি। জিতু বাড়িতে এসেছিল, তাই কাজের ব্যস্ততার জন্য আমি সময় করে আসতে পারিনি। তাই দুপুরে বসন্ত হওয়ায় সবাই দেখছি নিদ্রায় গমন যাচ্ছে, আর তাই একাকি তুমি কাল বৈশাখী মেঘের মতো দুরন্ত ক্যাশরসি ছড়িয়ে কেন আপন মনে দাঁড়িয়ে আছো জামাই বাবুর দরজায়? সত্যি তোমার ব্যবসায়ী না হয় না, তোমার কবি হওয়া উচিত ছিল। তাহলে তুমি দেখতে একদিন তুমি না ওই রবীন্দ্রনাথকে ছুঁয়ে ফেলতে। ও প্রশ্ন ছেড়ে দিয়ে নতুন প্রশ্নের উত্তর করো। অনিতা, তোমাকে অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো বলে, কিন্তু আমি একা তোমাকে পাইনি। আজ আমি তোমাকে একা আমি পেয়েছি। আরে তাতে কি হয়েছে? দাদা যদি বোনের সামনে দাঁড়িয়ে থাকে, আরে এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমি বোন বলে জানি না, আমি জানি তুমি আমার মনের মানসী স্বপ্নের সাহারিকা। শুভঙ্করদা, হ্যাঁ হ্যাঁ অনিতা, তোমার রূপের রশিতে আমি বন্দী। তুমি আমায় মুক্তি দাও, তুমি আমার হৃদয়ে এসো, তোমাকে আমি পেরে যাও।
এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আমি তোমাকে ভালো বলে জানতাম, কিন্তু তুমি যে এত নীচ, তুমি যে এত জঘন্য, তা আমার কিছুতেই জানা ছিল না। তুমি জানতাম তুমি জিতুদার বন্ধু, তাই আমি তোমাকে দাদা বলেই জানতাম। ওটা ছুঁড়ে ফেলে দাও, আমি শুনতে চাই না। তুমি তোমার আমার মনের বুকে তোমার রূপের আগুন জ্বলছে, সেই আগুন তুমি আমায় নিভিয়ে দাও, তোমাকে আমি রাজরানী করে রাখবো। খবরদার! আর একবার যদি এই কথাটা উচ্চারণ করছো, আমি কিন্তু তোমাকে অপমান করতে দ্বিধাবোধ করবো না। যাও, তোমার নিশ্চয়ই জানা আছে ওই জিতুদার সঙ্গে আমার সম্পর্কটা কি। আমার জানা আছে, তুমি বাড়িতে ভাত পাওনি বলে তুমি জিতুকে নিয়ে এখানে পড়ে আছো, আর জিতুকে নিয়ে স্বপ্ন দেখছো ঘর বাঁধা, কিন্তু জিতু দিয়েছে ডাক্তার। বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে আমি চিৎকার করে বলবো তুমি আমাকে। মিস সনিতা দেবী, তুমি জানো শকুন উড়ে বেড়ে আকাশে অনেক অনেক উপরে, কিন্তু তার লক্ষ্য কোথায় জানো? মিস অনিতা দেবীর দিকে। দেখো, আমি তোমাকে এখনো বলছি, তুমি ভালো চাও তো এখান থেকে চলে যাও। এই বাড়ির সবাই তোমাকে ভালো বলে জানে, কিন্তু তুমি যে পবিত্রী নিয়ে এই বাড়িতে তুমি আসো, তাহলে তোমার এই আসার পথটা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। পথ হারিয়ে গেলে আপন মনে তার নিশানায় পথ বের করে নেয়। এই নাটকের দৃশ্যে মহানায়ককে বোবা করে দিয়ে তার নায়িকার মধু পান করে তুমি উত্তম নৃত্য করবে, তা তুমি কখনো পারবে না শয়তান, তা তুমি কখনো পারবে না। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাই তো পথে পান্তে যেখানে থাকুক না কেন ওই রণক্ষেত্রে তুমি কোনোদিনই ডানা মেলতে পারবে না, কোনোদিনই না। প্রশংসা জানাও শুভঙ্করদা, প্রশংসা জানাও। অনিতা কেমন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মতো দাঁত না ফুটে কত সুন্দর ছন্দগুলো বলে গেল। জানো শুভঙ্করদা, নারীরা যখন ছবল ডালে এই পৃথিবীর বুকে, আর সেই বিষে কারা মরে জানো? কারা? তোমাদের মতো বিষাক্ত মানুষরা। জিতু! শুভঙ্করদা, তুমি মানুষ হও শুভঙ্করদা। সুমিষ্ট আম্র ডালে মৌচাকের বাসা বাঁধিও না, তাহলে দেখবে তারা বাসাও বাঁধবে আর মধু খেয়েও পালাবে। তুমি কি বলতে চাও? কোনো কিছু বলতে চাই না শুভঙ্করদা। যারা বোনকে বোন বলে ভাবে না, তাদের স্থান এই পৃথিবীর ঘৃণ্য গহরে। তুমি শুধু মানুষ হও শুভঙ্করদা, তোমাকে শুধু উপদেশ দিতে চাই না, আমার মেজদার মতো তুমি অমানুষ হয়ে যেও না, অমানুষ হয়ে যেও। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা কালের শীর্ষে, কাল তারাই হবে পদারত। বাবা 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 যে কোথায় গেল? সারা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু বাবাকে দেখতে পেলাম না। আলমারিতে ধারের খাতাটাও নেই, নিশ্চয়ই কার সর্বনাশ করতে গেছে। তুই কি বলছিস বাবা বসন্ত? আমি পরে সর্বনাশ করব? আমি বৈষ্ণব যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আগে শুন, আসল পরে। তবে তুমি কার উপকার করতে গেছিলে বাবা? আরে দেবরঞ্জন আজ টাকা দেওয়ার কথা, অনেক দিনের পুরনো টাকা, তাই একটু পথে এগিয়ে দেখছিলাম। সাদেই কি আর বলি, সর্বনাশের খেলায় মেতে উঠেছো। আর তুমি যার কাছেই টাকা আদায় করতে যাও না কেন, সে যদি তোমাকে টাকা না দেয়, তুমি তোমার ওই হরে কৃষ্ণর মালা দিয়ে তার যে স্ক্রুটা টাইট করে দেবে, ওটা আমি ভালো করেই জানি। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা বাবা? এ মানে তোমার হরে কৃষ্ণ কি ওই সুদের ব্যবসা করতে? আরে আরে আর হরে কৃষ্ণ সুদের ব্যবসা করবে কেন? তিনি তো ভগবান, আমরা মানুষ তার সেবক হয়ে থাকি। তা বটে, তা বটে। কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তা বটে, তা বটে। তোমার মতো এত সৎ গুণী মানুষ এই জগতে একজনও আর পাওয়া যাবে না। কি পিতৃনিন্দা হচ্ছে? ছি 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 ছি, আমি পিতৃনিন্দা করি তারপরে মরি আর কি। আমার কাছে পিতা শব্দের অর্থ কি জানো বাবা? কি রে বাবা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিত হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কে তুমি? আমি কালের মন্দিরা, আমি বর্বরতার বলি, আমি যে এক টুকরো ভাঙা সূর্য, আমি ভীষণ, আমি ভয়ঙ্কর। সবাই পালায়, তোমরাও পালাও। না তোমরা থাকো, আমি পালাই।
নো আই উইল স্টে, আমি থাকবো, তোমরা যাও। গেট আউট, আই শিওর, গেট আউট। তুমি কে, তোমার নাম কি? মাই নেম ইজ ম্যাড, বাট আই নো আই এম এ স্ট্রিট বেগার, আই এম এ হাঙ্গার। এই জানো, আমার কিছু খেতে দেবে? অনেক রাত হয়েছে, আমার না ভীষণ খিদে পেয়েছে গো। রাত? তুমি এখন রাত কোথায় পেলে? আরে এখন তো বিকেল। আরে ইউ আর এ ব্লাইন্ড ম্যান, তুমি চোখে কিছুই দেখতে পাও না? ওই দেখছো না আকাশের তারাগুলো কেমন মিট মিট করে জ্বলছে? কবিতা পড়েছো কবিতা? ওই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, স্টপ স্টপ স্টপ। ওই দেখছো ওরা কেমন ভদ্রলোকের পোশাক পরে হিংসার স্টিয়ারিং ধরে আমার দিকে এগিয়ে আসছে। স্টপ স্টপ, গো ব্যাক উইথ ইওর কার। পাগল ম্যান, এই বসন্ত এরা পা হায় ধরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। আমি মরি আমার জ্বালায়, আর ওই যে পাগলামি করতে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমার কাছে আগে সুদ আসল পরে। পৃথিবীর অগ্নিকুণ্ডে দাউ দাউ করে জ্বলছে অনলের লেলিয়ান শিখা। সেই শিখাতে তোমরা কেউ বাঁচবে না, এমনকি আমিও বাঁচবো না। কেন জানো? ওই শততার বিভৎস হাসিতে ওরা আমার দিকে এগিয়ে আসবে, আর আমি কলির কদর্পে আদর্শ নীতি নিয়ে সভ্যতার নগ্ন নৃত্য করব। অহংকারে দর্পণে ভাষার সাজ রচনা করে আমি হাসছি, তোমরাও হাসো। তুমি কি সত্যিকারের পাগল? বললে আমি পাগল? তোমরা বোধহয় ভুলে গেছো আমি ছাড়া এই দুনিয়ার সবাই পাগল। হ্যাঁ ঠিকই বলছি গো। এই জানো, এইমাত্র আমি রাস্তার ধারে দেখলাম একটা বিড়াল আর কুকুরকে লড়াই করতে। কে জিতেছে বলতে পারো? কে জিতেছে? বিড়াল জিতেছে গো, বিড়াল। হ্যাঁ, কি করে জিতলো বলতে পারে? তাও বলতে পারবে না। ইতিহাসে ধর্মের ইঙ্গিত কোথায়? অধর্মের নিশান উঠছে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায়। একদিন সত্য নয় ধর্ম আদর্শের জয় হবে। তাই তো দেখতে পাচ্ছ না, বুভুক্ষ লাঞ্ছিত শোষিত মানুষের দল ওই যে প্রতিবাদের লাইনে দাঁড়িয়ে ওরা আজ বিদ্রোহ শুরু করেছে। বিদ্রোহ, 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 আজ বিদ্রোহ চারিদিকে। আমি যাই তারই জন্য পঞ্জিকা লেখে, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। দিকে দিকে বাধ্যতার ঢেউ, প্রত্যহ যারা ঘৃণিত প্রধানত, দেখো তারা সবেগে সমুদ্রত। তাই তো চলেছে আমি দিন পঞ্জিকা লিখে। বিদ্রোহ, বিপ্লব চারিদিকে। সাবধান, ঝড় আসছে, ঝড়, বিপ্লবের ঝড়। এই পাগলটা আবির্ভাব হয়ে এখানে হলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। বাবা একটা কথা বলবো? কি কথা? দেবরঞ্জন কাকার কাছে যে টাকাটা তুমি পাবে সেটা একটু রয়ে বসে নিলে হতো না? তার মানে ওদের বাড়িতে 3টি মাত্র প্রাণী, দিনের পর দিন এক মুঠো ভাত ওদের জোটে না, তার উপরে বিবাহযোগ্য মেয়ে। তুমি কি কখনো ভেবে দেখেছো ওই সামান্য কটা টাকার জন্য যদি এত চাপ দাও, ওরা টাকাটা দেবে কোথা থেকে? সামান্য টাকা? 1 টাকা রোজগার করিস তুই? 1 টাকা রোজগার করতে গেলে কাকদ্বীপ থেকে কৃষ্ণনগর ছুটতে হয়, আর তুই বলছিস সামান্য টাকা? 100 টাকা সুদের হার, 100 টাকা। এই সমাজে যদি সুদখোরদের শ্রেণীবিন্যাস করা হয়, তুমি শুধু প্রথম সারিতে থাকবে না বাবা, তুমি প্রথম সারির প্রথম স্থানের প্রথম ট্রফিটাই তোমার তোমার তোমার। বেশি বলার অধিকার থেকে আমি বঞ্চিত বাবা। তুমি যখন আমাকে ছেলের মর্যাদা দিয়ে কাছে রেখেছো, আমি ছেলের অধিকার নিয়ে বলছি বাবা, এমন করে মানুষকে ঠকিয়ে ধোকা দিয়ে পয়সা রোজগার করো না বাবা, তাতে তোমার যে নরকেও ঠাঁই হবে না। তুমি একটা কথা ভুলে যেও না বাবা, এখনো আকাশে চন্দ্র সূর্য উদিত হয়, সমুদ্রে হয় জোয়ার ভাটা, মন্দিরে এখনো কাসর ঘন্টা বাজে, মসজিদে হয় আজান। ভগবান এখনো মরেননি, ভগবানের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়নি। যদি নয় ভগবানের দাঁড়ি পারলে তোমাদের ধর্মের পাঠশাস্ত্রে তোমাদের ওই পাপের ওজনটা বেশি হয়ে যাবে। তোমাদের বিচার হবে হবে হবে। এই বাড়ি থেকেই ওকে আমি তাড়াবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগে সুদ আসল পরে। বেটা বলে কিনা আমি ভণ্ডামি করছে। হ্যাঁ তাহলে দেবরঞ্জনকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করলো, তবে কি দেশরঞ্জন আমার টাকা দেবে না? হরি বাবু, এই তো এসে গেছো। আরে তোমার কথা দাম আছে বটে। দাও দেখিনি, দাও দেখিনি, আমার টাকাগুলো গুনে করে দাও দেখিনি। আজকে আমি টাকা জোগাড় করে উঠতে পারিনি গুলো। পারেনি মানে? তুমি কি আমার টাকা? নিশ্চয়ই দেবো গুণহরি বাবু, নিশ্চয়ই দেবো। এ দেনার দায় থেকে মুক্তি না হলে আমায় যে যৌমনিতে আসবে না।
এখনো যে আমার মাথার উপর দুটো মস্ত বড় দায়, এক আপনার ঋণ আর এক কন্যা দায়। আরে চিন্তা কিসের? তুমি যদি মনে করো দুটো দেনা একসঙ্গে মুক্ত হয়ে যাবে। তার মানে? আরে আমি বলছিলাম কি, আমার তো কোনো কিছুরই অভাব নেই, টাকা পয়সা গয়নাগাটি বিষয় সম্পত্তি সবই তো আছে। তাই বলছিলাম তোমার মেয়ে অনিতাকে যদি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাতটা নামাও বলছি পরে। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি বলছিলাম কি, তোমার মেয়ে অনিতা যদি আমার বাড়িতে আসে তাহলে তুমিও দেনার দায় থেকে মুক্ত হয়ে যাবে, আর আমিও শেষ বয়সে কি বলেন একটু সুখে সংসার করে গেলাম। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার জীবটা আমি টেনে ছিঁড়ে ফেলতে পারতাম, কিন্তু ভগবান তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। এ কথা শোনার পরও আমাকে বাঁচিয়ে রেখেছো ঠাকুর। দেমাগ দেখছি এখনো যায়নি, তবে তুমিও শুনে রাখো আমার কথা। আমি তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে আশা করি খবরটা পাবো, নইলে তোমাকে আমি পথে বসাবো। আর যদি তোমার মেয়ে অনিতাকে আমার হাতে তুলে দাও তাহলে সমস্ত দেনার দায় থেকে মুক্ত করে দেব। আর আমি তোমাকে কি বলবো বলো, সুখের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই, সবই গোবিন্দের ইচ্ছা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সুদ ছাড় আসল পরে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবা হয়ে আমি আমার মেয়েকে একটা পশুর হাতে তুলে দিতে পারি না, কিন্তু কিন্তু কি করব ঠাকুর? আমি কি করে অনিতার বিয়ে দেব? কেন অভাগিনী আমার ঘরে এসেছিল? কে বলেছিল এত রূপের বোঝা নিয়ে গরিবের ঘর আলু করতে? তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো বাবা, তোমাকে বলেছিলাম না ওই লোকটা তো অথব্য লোগল কাছে তুমি আসবে না। তুমি তো আমার কথা শুনলে না বাবা। ওরে গোপাল, আমাদের যে সোনার কপাল, শুনতে যে আমাদের হবে। গরিবের জন্মই তো সোনার জন্য। বাবা দাঁড়ো, আমি কোনোদিন যদি বড়লোক হতে পারি না, ওকে আমি খুব করে তুলিয়ে দেবো। বাবা ও তোমায় কাঁদিয়ে দে, ওকে আমি এমনি ঠেলে দেবো না, ওকে আমি কান্নাই যে গরিবের প্রধান কর্ম গোপাল। ভগবান গরিবের অর্থ দেয়নি ঠিক, কিন্তু চোখের জল তো দিয়েছে। বড় লোকের নির্যাতনের জ্বালা নিবারণ করতে তাদের অফরন্ত চোখের জলে সবকিছু ধুয়ে মুছে যাচ্ছে। আমাদের মতো গরিবের ঘরে গিয়ে দেখ, চোখের জলে তাদের বুক ভেসে যাচ্ছে। সেই শীতল জলে বড় লোকের উপহারে অসংখ্য চাবুকের যন্ত্রণা পিঠ থেকে মুছে যাচ্ছে। কেন বাবা? ওই ফলে কিন্তু লোকটা তোমাকে বাল তোকাতে, ওকে আমি ঠেলে দেবো না, ওকে আমি খেত করে ফেলবো। গোপাল জানো বাবা, জানো আমি তো পাগল। তোমরা আমার কথা কেন শুনবে বলো? আমি কি শুনিনি? তুমি ওই বুড়োটার হাতে অনেকে তুলে দেবে বলে তো। না রে গোপাল না, দেনার জ্বালায় ওর হাতে চাবুক খাবো, খিদের জ্বালা সহ্য করতে না পেরে পেটে হাত চেপে মরবো, তবু ওর মতো পশুর হাতে অনেকে তুলে দেব না।
ভগবান তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ওগো ঠাকুর, ওগো দয়াল, এ কি তোমার লীলা? ওগো ঠাকুর, ওগো দয়াল, এ কি তোমার লীলা? চোখের জল যে ছোপেছি তোমায়, চোখের জল যে ছোপেছি তোমায়, তবু কেন অবহেলা? এ কি তোমার লীলা? পরিহাস, ভাগ্যের পরিহাসে কেউ হয় আমির আর কেউ হয় ফকির, কেউ হয় ধনী, কেউ হয় গরিব, লেকিন এ ঝুটা হ্যায় নেতাজি। গান্ধীজি, ভগৎ সিং, এ তোমাদের কোন এ তোমাদের কোন ভারতবর্ষ? এ ভারতবর্ষে একদল মুনাফাবাজ মানুষদের স্বার্থ কায়েম করতে আইন আজ টাকা দিয়ে কেনার জিনিস হয়ে গেছে। এ তোমাদের কোন ভারতবর্ষ যে ভারতবর্ষে বড়লোক বাবুরা আজও গরিব মানুষদের শোষণ করে অট্টহাসি হাসছে, অথচ একজন মা তার শিশুপুত্রকে নিয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে টুকরে টুকরে খাচ্ছে। মায়েদের ইজ্জতের দাম আর অর্থের মাপকাঠিতে ওজন করা হচ্ছে। গান্ধীজি, তুমি হেরে গেলে। গান্ধীজি, কোথায় গেল তোমার সেই ডু অর ডাই, হয় মরবো না হয় মারবো? এখনকার তো রীতিনীতিটাই তো পাল্টে গেছে গো বাবু। আজকের দিনের নেতা মন্ত্রীদের কাছে একটাই স্বপ্ন, ওরা তো ভালো করে বর্ণ পরিচয়টা জানে না। ওদের কাছে একটাই মন্ত্র, তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের নোট দেব, তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের নোট দেব। আর ঠিক এই কথাটা নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন, তাই তো তিনি বলেছিলেন, এ আজাদি ছুটা হয়, এটা ভুল স্বাধীনতা। আসল স্বাধীনতা আনতে গেলে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আরে এইমাত্র আমি একটা স্বপ্ন দেখলাম, এক পয়সালা বাবু এক ভিখারিকে পয়সা চাওয়ার অপরাধে বুট সমেত লাঠি মারছে। তাই দেখে আমি প্রতিবাদ করলাম, লেকিন সেম সাইড। তোমার মতো ভদ্র মানুষের অভদ্র আচরণ দেখে ইট ইজ মাই রাইট আনসার। বাবু পয়সা দেবেন বাবু, পয়সা অনলি ওয়ান পয়সা। বাবা ভূতের মুখে রাম নাম, নট আ সিঙ্গেল পয়স ইন মাই পকেট। So you're a gentleman. বেশি কথা বললে গায়ের চামড়া ছাড়ে পায়ের জুতো বানাবো। You are a landlord. তবে তোমাকে আমরা সহজে ছেড়ে দেবো না। তোমাকে আমি কি করবি? সমস্ত স্ট্রিট বেকাররা মিলে তোমার মতো অভদ্র মানুষের এই ভদ্র পোশাকটা খুলে নিয়ে তেলের ঘানিটা নিয়ে ছাড়বো। করছে রাস্তার ভিখারি ভিক্ষে করে খায়, তাই লাথি মেরে ফেলে দিলেন। দেখছেন বাবু, কপালটা কেমন করে কেটে রক্ত পড়ছে। তাতে কি হলো? ওই শুয়োরের রক্তের কোনো দাম আছে নাকি? তা যা বলেছেন বাবু, ওই শুয়োরের রক্তের কোনো দাম নেই, তবে আপনার মতো অভদ্র মানুষের চেয়ে ওর রক্তের দাম অনেক বেশি। কি বলি?
তেমন কিছু বলিনি, সামান্য ফেরিওয়ালা তো এই ফেরি করে খায়, না হলে বিশেষ কিছু বলতে গেলে আপনাদের ওই বুটের তলায় আমাদের যে ফুটো হয়ে যেতে হবে। রাইট রাইট, আপনি ঠিক বলেছেন স্যার। অসভ্যের ইঙ্গিতে এরা হয়েছে বিভৎসের দাস, তাই এদের হাতে চাবুক, কোমরে পিস্তল, পায়ে বুট। বেশি কথা বললে এরা বুট মেরে সব আমাদের ঠোঁট করে দেবে। দেখছো না বুটের গায়ে কেমন করে আমার রক্ত ঝরিয়েছে গো। হ্যাঁ গো, তাই এই রক্ত নিয়ে আমি ছুটে যাব বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অন্বেষণ করব আমি আমার মাকে, তারপর তার গলা জড়িয়ে ধরে বলবো, মা মাগো তুমি তো আমাদের গর্ভে ধারণ করেছিলে, তোমার অসীম অনুগ্রহে আজ আমরা ভোগ করছে বিষাক্ত পৃথিবীর আলো আর বাতাস। এই একবিংশ শতাব্দীর সংবিধানে এই সভ্য জগতে বাঁচার অধিকার যদি সকলের থাকে, তাহলে কেন পাইনি আমার বাঁচার ঠিকানা? মাগো, জ্ঞান উন্মেষের সঙ্গে সঙ্গে কেন তুমি শেখাওনি মা যে এই সব শয়তানদের টুটি কামড়ে আদায় করে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার? আর ফুটপাতে জ্বালাই, কলকাতার রাস্তাঘাটে চলার কোনো উপায় নেই। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন। আজকাল অভদ্র মানুষের চাপ যে এত কলকাতায় বেশি, তা অনেকেরই অজানা। হট! হ্যাঁ বাবু, আছে আছে, আমার কাছে আছে। এই যে চানা মটর দেখছেন না, খাবেন নাকি ঝাল ঝাল? দামটা কত জানেন? মাত্র 5 টাকা। চুপ রাস্কেল! ওসব নোংরা জিনিস আমি খাই না। বিক্রি না হলে এই কলকাতার ফুটপাতে অনেক কুকুর ঘোরাফেরা করছে, তুমি তাদের মুখে ফেলে দাও, ওরা খেয়ে নেবে। তা যা বলেছেন বাবু, এটা কুকুরের খাবার, তো এটা কুকুরের খাবার, তাই আমি একটা কুকুরকেই খেতে বলছি। Yes! এই আমার না ভীষণ ভীষণ লজ্জা করছে, ভীষণ লজ্জা। লজ্জা? একটা কথার মতো কথা বলেছো। তাহলে তাহলে এক কাজ করো, ওই যে আম গাছের গোড়ায় গায়ের কাপড়টা হাত দেড়ে মাথার উপর দিয়ে টানিয়ে ওই চুপ করে বসে থাকবে। যাও। কেন কেন বসে থাকবো কেন? নাহলে লজ্জা করবে যে। তুমি আর কি করো না তো, তুমি বলো তুমি আমাকে কি জন্য এখানে আসতে বলেছো? আরে বলবো বলবো, তার আগে একটা ভালোবাসি তোমায় সে কি বলা যায়, কিছু কিছু কথা চোখে চোখে সে ভালোবাসি তোমায় সে কি বলা যায়, কিছু কিছু কথা চোখে চোখে সে হয়। আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলে দেওয়া যায়। জীবনটা শুধুই স্বপ্ন, তোমারই জয় হলো এত দণ্ড। জীবনটা স্বপ্ন, শুধুই স্বপ্ন, তোমারই জয় হলো এত দণ্ড। একটু একটু করে জীবন ভরে, একটু একটু করে জীবন ভরে মনটা চায় তোমাকে আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলে দেওয়া যায়। এই জানো, আমি ভাবতে পারিনি আমি তোমার বউ হয়ে আমি তোমাদের বাড়িতে আসতে পারবো। আরে এই তুমি কেন বলছো? তুমি আসবে এই ডাক্তারের ভাবি স্ত্রী হয়ে, মিস অনিতা দেবী। না না, তুমি হচ্ছে বিলেত ফেরত ডাক্তার আর আমি।
তুমিও আসবে, এই বাড়ির বউ হয়েই আসবে। না না না, তুমি বিলেত ফেরত ডাক্তার, সবাই জানে তুমি বিলেত ফেরত ডাক্তার, আর আমি সামান্য একজন মেয়ে। আরে তুমি কি করছো? হ্যাঁ শুনো শুনো, হ্যাঁ তোমাকে আমি বাগান বাড়িতে কেন ডেকেছিলাম জানো? হ্যাঁ তোমাকে আমি ডেকেছিলাম আমার এই ছবিটা তোমাকে উপহার দেব বলে। কিন্তু কিন্তু কি? ও বুঝেছি, এই ছবিটা তোমাকে দেখাতে লজ্জা করবে একজন কুৎসিত ছেলে তোমার স্বামী। না না জিতুদা না, তুমি যে হলে আমার দেবতা, তাই তাই দেবতার ছবি আমার হৃদয় থেকে কেউ কোনোদিন সরিয়ে দিতে পারবে না জিতুদা, কেউ কোনোদিন সরিয়ে দিতে পারবে না। তা ঠিক আছে, এবার চলো, এবার আমরা ওই বাড়িতেই চলে যাই। মেয়েটাই বারান্দাতে বসে আছে আর মা ওখানে বাইরে গল্প করছে। না না, আমি যাব না, আমার ভীষণ ভয় করছে। ভয়? আর কোনো ভয় নেই, আমি থাকবো তোমার পাশেতে। আর কোনো ভয় নেই, আমি থাকবো তোমার পাশেতে। সত্যি হবে স্বপ্ন মনে, বাঁধবো বাসা দুজনে। ভয় নেই, আমি থাকবো তোমার পাশেতে। সত্যি হবে স্বপ্ন মনে, বাঁধবো বাসা দুজনে। বাঁধবো বাসা দুজনে, বাঁধবো বাসা দুজনে। এই শোনো, আমি কিন্তু রবিবার বাড়ি ফিরবো, ফিরে তোমার সঙ্গে দেখা না করে আমি কিন্তু বাড়িতে ঢুকবো না। আসি, যাই। জানি না এই সৌভাগ্য আমার হবে কিনা। যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি তাকে নিয়ে আমার ঘর বাঁধা হবে কিনা তা আমি কিছুতেই বলতে পারবো না। এই ছবি হয়তো আমার জীবনের ছবি হয়ে থেকে যাবে। ঠিক নয়, এই ছবিটা তোমার কাছে ছবি হয়ে থেকে যাবে। মেজদা, কি মেজদা তুমি? কি বড় অবাক লাগছে তাই না? কেন? কারণ তুমি আশা করতে পারোনি তো তোমাদের প্রেমালাপ এসেছে, আমি এখানে এসে হাজির হব। মেজদা, না মানে তুমি? থামো, বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার চেষ্টা করো না। মেজদা, আমার ভাই জিতেন্দ্র সে একজন ডাক্তার, আর এসে বেলেত ফেরত ডাক্তার, আর তুমি একটা ছোট লোকের মেয়ে। মেজদা, বড়দা তোমাদের বাড়ির মেয়ে এনেছে বলে জিতেন্দ্রকে যে আনতে দেবো সেটা তুমি আশা করো না। বাপের বাড়িতে ভাত পাও না বলে তুমি আমাদের বাড়িতে আসতে, আর তাতে আমরা কিছু বলতাম না। কিন্তু তুমি যে এত নিচু মন নিয়ে আসতে। মেজদা, আর তোমাকে যে কি বলি। না মেজদা না, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না মেজদা, আমি ছোট লোকের মেয়ে। তাই আমি তোমাকেই বলছি, তুমি আর কোনোদিন আমার ভাইয়ের সঙ্গে মেলামেশা করবে না। যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে, আর সরে যাও। তুমি এই বাড়িতে কোনোদিনের জন্য আসবে না। মেজদা, আমি না মেজদা না, আমি আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না মেজদা। আমি রাজুটার মুখের দিকে তাকে আমি এই বাড়িতে পড়ে থাকি, তাই আমি যাওয়ার সময় বলে যাচ্ছি আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না মেজদা, আমি কোনোদিন আসবো না। কিন্তু অনিতা, তুমি না এলে ছোট দাদাবাবু যে বাড়ি ছেড়ে চলে যাবে। কি এত দূর গড়িয়েছে? তুমি ওই ব্যাপারটা জানো? ছোট দাদাবাবু যে আমাকে সব সময় এই কথা বলে, মেজো দাদাবাবু উনি অনিতামাকে বিয়ে করবে। কে হতে পারে না, একটা ছোট লোক মেয়ের সঙ্গে ডক্টর জিতেন্দ্র নারায়ণের কোনোদিন বিয়ে হতে পারে না। নর্দমায় পড়ে থাকা একটা দামি কাগজে যতই দামি অক্ষর লেখা থাক না কেন, তার স্থান নর্দমাতেই হবে। রাজপ্রাসাদের আলমারিতে তার কখনো স্থান হবে না। তোমার রূপ যৌবন থাকলেও ছোট লোক বাড়ির বউ তোমায় হতেই হবে।
তোমার অনিটা শখ করে নিশ্চয়ই কারোর সঙ্গে না কারোর সঙ্গে গল্প করছে। আর ওই হনুমান না হনুমান সেও হয়েছে তেমনি, নিশ্চয়ই ওই করে রানীটার সঙ্গে কুচকুচ ফুসফুস কুচকুচ করছে। বলি এই হনুমান, হনুমান আমাকে ডাকছেন মেজমা? আহা কি সোহাগের কথা, আমাকে ডাকছেন মেজমা। কথা শুনলে আমার গা জ্বলে যায়। এতক্ষণ কোথায় ছিলিস? বড় মা একাই রান্না করে হাড়ির সঙ্গে লড়াই করছে, তাই আমি তাকে একটু সাহায্য করছি। ও দরদ একেবারে উতলে উঠছে দেখছি। এই যা তাড়াতাড়ি এই পাতাগুলো তুলে নিতে বল গিয়ে। কিছুক্ষণ পরে শুভঙ্কর আসবে, তার বন্ধু বান্ধবকে নিয়ে এখানেই আসবে। এসে যদি দেখে এখানে কি বিশ্রী দুর্গন্ধ, যা এই পাতাগুলো তুলে নিতে বল গিয়ে। এখানে যত ভিখিরির লোক এসে বসে বসে খেয়েছে। না মা না, ভিখিরি হবে কেন মা? এখানে তো বড় মায়ের বাপের বাড়ির লোকেরা খেতে বসেছিল। তার বসবে না, খরচ তো আর ওকে করতে হয় না। তাই তো দেশ শুদ্ধ লোককে নিমন্ত্রণ করে বেঁচে রেখেছে। না বেচমা না, বড় মার অনেক খরচ হয়েছে, আর ছোট বাবুর 10,000-এরও বেশি খরচ হয়েছে। আর মেজ বাবু শুনলাম তো কিছুই দেয়নি। ও জোর চিল তন্নরা আবার তারই খেয়ে পড়ে তারই ভাঙবি তাদের করা। আমি সত্যি বলছি, ছোট বাবু বাজার করতে যাওয়ার সময় মেজ বাবু বলছিলেন আমি টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু আর যায়নি। আমি আর ছোট দাদা বাবু অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর ছোট বাবু বাজার করছে ধার করে। চাকরের মতো থাকবি, মনিবের কথার মধ্যে একদম নাক গলাবি না। অলরাইট বেরোবে সার্ভেন্ট, অর্থাৎ চাকর, তুমি চাকরের মতোই থাকবে। হ্যাঁ, কথাটা তুমি ভালো করে বুঝিয়ে দাও না ঠাকুরপো। কি মারাত্মক অপরাধ, কি অনুমান দা? আরে বড় বইয়ের গোলাম হয়ে যেন সব সময় সব ব্যাপারে খোঁজ না ধরে। একদমই না অনুমান দা। আজ থেকে তুমি এই বাড়িতে, মানে এই বাড়িটা হচ্ছে মেজবাবু এই বাড়ির কর্তা। আর মেজগিন্নি যা বলবে তুমি তাই হুবাহুবি করবে। বড় কথা শোনো, তুমি কোন অধিকারে? আমি তো সকলের কথা শুনি মেজবাবু। না আমি তো সকলের কথা শুনি ছোট বাবু। না সবার কথা নয়। আজ থেকে তুমি মেজবউ যা বলবে তাই শুনবে। কারণ বড় বউর কোনো কথাই তুমি শুনবে না, কারণ বড় বউর তো স্বামীই নেই, অর্থাৎ এখানে তার কোনো অধিকারই নেই। কি তাই না মেজবউ? একদম ঠিক কথা বলেছো ভাই, ঠিক কথাই বলেছো। শুনলে তো? তুমি যা করছো শুনলে তো, ঠিক কাজ করছো। এবার যাও, এবার বাড়ি থেকে যাও। আমি যাচ্ছি ছোট বাবু। অনুমান দা, আমি যাচ্ছি। তবে ছোট বাবু, আপনি এমন ভাঁড় ঘোড়া সাজবেন না, তাহলে এই সোনার রায় পরিবার যে একেবারে রসা তলে যেতে চলেছে। একটু নজর রাখবেন, এই ভিত্তির কথা মনে করে দেখবেন, আর সতর্ক থাকবেন, নইলে সোনার প্রতিভা একেবারে নিরঞ্জন হয়ে যাবে, নিরঞ্জন হয়ে যাবে। অনুমান দা সবার কাছে এই অবাগা চাকরির বিরতি অনুমান দা কেউ করবেন না, তাহলে একের পরে। অনুমান দা আমাদের জ্ঞান দিয়ে গেল, আর তুমি তা দাঁড়িয়ে শুনলে। কি করবো বলো মেজ বৌদি? অনর্গল যে সে সত্যি কথাগুলোই বলে গেল। তার মানে তুমি কি বলতে চাইছো? কিছু না মেজ বৌদি, কিছুই না। তুমি আমার মেজ বৌদি, কত আদরের মেজ বৌদি। তোমার নামে ছি 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 ছি
বুঝি। এই তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? ভালোবাসি মানে তার চেয়েও বেশি। লন্ডন থেকে বাড়ি আসার পর তোমার না স্বাস্থ্যটা খুব সুন্দর হয়েছে। ও মেজ বৌদি, স্বাস্থ্যের উপর লোভ পড়েছে বুঝি? আর লোভ করে কি করবে বলো? যদি যদি তোমার একটা ছোট্ট বোন থাকতো তা না হয়। কি হলো? ভীষণ জ্বালা করছে আমার পিঠে, যে আমার ভেতরে কি একটা কামড়ে দিয়েছে। কোথায় কোথায় কি? দেখো না, দেখো একটু ভালো করে দেখো, আমার আমার ভেতরটা ভীষণ জ্বালা করছে। কোথায় দেখতে পাচ্ছি? ওরে বাবা রে, পিঠের ভেতরে জামার বোতামটা খুলে দিয়ে একটু ভালো করে দেখো। আরে বাবা, লজ্জার কি আছে? বৌদির সব কাজ তো দেওরাই করে দিতে পারে। দেখো না, দেখো না ঠাকুর, বাবা ভীষণ ভীষণ জ্বালা করছে। দেখো দেখো না। জামার বোতাম না, আমার কলকাতায় কাজ আছে বৌদি, আমি আসছি। ও আবার কি হলো বৌদি? আমার পেটে ভীষণ জ্বালা করছে, ভীষণ যন্ত্রণা করছে গো। পেটের পোকাটা বুঝি পেটে গিয়ে কামড় দিয়েছে মেজ বৌদি? সত্যি বলছি ঠাকুরপো, আমার না পেটে ভীষণ জ্বালা করছে। আপনারাই বলুন, পিঠের পোকা কি কখনো পেটে গিয়ে কামড় দেয়? এই হলো আমার মেজ বৌদি। মেজ বৌদি, তোমাদের মতো মেয়েরা কত বিষাক্ত মেজ বৌদি। তোমাদের মতো বিষাক্ত মেয়েরা যদি এই পৃথিবীর বুকে অনর্গল বিষ টানে, তাহলে এই সরোবরে ফুটা পুষ্পগুলো পুড়ে ছাই হয়ে যাবে মেজ বৌদি। তার মানে? পুড়ে ছাই হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে চাও? তোমাকে এ কথা বলতে গেলে না মহাভারতের কাহিনী বলতে হয় মেজ বৌদি। তোমাকে শুধু আমি একটা কথা বলে যাই, যারা স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে অপব্যবহার করে, তাদের কিন্তু স্থান এই পৃথিবীর বুকে নাই। তাই যে সতীত্ব হারিয়ে ফেলবে মেজ বৌদি, সতীত্ব হারিয়ে ফেলবে। অপমান। হয়ে যাবে বলে দিচ্ছি। আমার জীবনে আমি কি করব আর না করব সেটাই আমি ঠিক করে নেব। তুমিও মনে রেখো ডক্টর জিতেন্দ্র নারায়ণ রায়, এই অপমানের প্রতিশোধ আমি নেব নেব না বৌদি না, এমন কাজ করো না বৌদি। অসময়ে আগমনে ডাক বাজিয়ে শেষে তুমি নিজেই না বিপদে পড়ে যাও। একে বসন্ত তুই? হ্যাঁ, আমি তোমার খেলার সাথী বসন্ত। তুমি আমার চেয়ে বয়সে ছোট হলেও সম্পর্কে তুমি আমার বৌদি, তাই তোমাকে বৌদি বলে সম্বোধন করলাম। তোমাকে আমি দুটো সম্পর্ক নিয়ে একটা অনুরোধ করছি বৌদি, প্রতিহিংসার আগুনে জ্বলতে গিয়ে শেষে নিজেই না বিপদে পড়ে যাও। তার মানে? শুধু তুমি নয়, আমি নয়, সমগ্র পৃথিবীর মানুষ যখন বুঝতে পারে না সে কি ভুল করছে, তখন একটা কোশ্চেনে জিজ্ঞাসা করে তার মানে, কিন্তু তার মানে খুঁজে বের করার তো তোমার আমার কারো কাজ নয় বৌদি। তবে হয়তো অন্ধ মনের বন্ধ দরজা খুললে তার উত্তরটা পাওয়া যেতে পারে। যাক, এসব কথা বাদ দাও। বর্দি আর রাজু কোথায়? তাদের খবর আমি জানি না, তাদের খবর তারাই জানে, আর তাদের খোঁজ খবর রাখার আমার কোনো দরকার নেই। ওই দূর আকাশের নিচে নীল পাহাড়, আর ওই নীল পাহাড়ের শুষ্ক শীতল বক্ষে লুকিয়ে আছে বিষাক্ত ফোনাযুক্ত কীট পতঙ্গ জন্তু জানোয়ার। তুমি যদি ওই নীল পাহাড়, তোমার রূপ আছে, তোমার রূপে লুকিয়ে আছে বিষাক্ত চোকা চোকা বিষ। বসন্ত বসন্ত অজ শান্ত হয়ে দেখা দিল, তাই না? যাক, এসব কথা বাদ দাও, তোমাকে জ্ঞান দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। তাছাড়া আজকে আমার কাছে সময়ের দামটা অনেক বেশি। বড়দিকে দেখতে পেলাম না, তাই তোমাকে বলে যাচ্ছি, বড়দিকে বলে দিও সে যেন এখনই তার বাপের বাড়িতে চলে যায়। তার ছোট বোন অনিতার যে ভীষণ বিপদ। বিপদে? কার বিপদ? আমার ছোট বোনের কিসের বিপদ? রাহুতে গ্রাস করেছে দিদি। বসন্ত? হ্যাঁ দিদি, হ্যাঁ। তোমার ছোট বোনের চোখে নেমে এসেছে নয়নের শ্রাবণের সন্ধ্যা। সে তার পরাভূত জীবনে শাশ্বত হয়ে চিৎকার করে শুধু একটা কথা বলছে, আমি পড়তে চাই না হাতের শাখা, পড়তে চাই না স্মৃতির সিঁদুর। শাখা সিঁদুর? কি বলছিস বসন্ত? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ দিদি, হ্যাঁ, তুমি ওখানে গেলে সব বুঝতে পারবে দিদি। তবু একটু বলে যাই, তোমার বাবা দেনা না শোধ করতে পেরে আমার বাবা অর্থাৎ গুণহারি বাবুর হাতে তোমার ছোট বোন অনিতাকে আজই সম্প্রদান করছে, এবং সেটা এখনই। ভয় নেই, ভয় নেই দিদি, ভয় নেই। তোমার এই বসন্ত ভাই যতক্ষণ আছে সে তার জীবন দিয়ে হলেও চেষ্টা করবে। তুমি এসো দিদি, তুমি এসো। আর জিতু দেখে বলে দিও সে যেন এক্ষুনি চলে আসে। আমি আসছি দিদি। বসন্ত, হে ভগবান, এ তুমি কি
করলে ঠাকুর? সারা জীবন কি তুমি শুধু আমার জীবনে তুমি বাজের আঘাত আনবে? ওরে মেজো তুই বলতে পারিস যে আমি এখন কি করব? কি আবার করবে? মাথা ঠুকেই মারো মেজো। আরে বাবা, না করেছে, শোধ দিতে পারেনি, তার পরিবর্তে মেয়েকে দিয়েছে। এতে হতাশ হওয়ার কি আছে? আর আহু করার কি আছে? ওরে মেজো, তুই কোনো হরিকে চিনিস না, কারণ ওই লোকটা যে সুদের জন্য অনেক কিছুই করতে পারে, তুই তাকে চিনিস না। ও এখন যে আমি কি করি, ওই মেজো ঠাকুরপো বাড়িতে নেই, আর ছোট ঠাকুরপো কলকাতায় চলে গেছে। ও আমি যে এখন কি করি? মেজো ঠাকুরপো বাড়িতে থেকে কি কার করবে? তোমার বাবার দেনাগুলো শোধ করে দিয়ে তোমার বোনকে মুক্ত করে নিয়ে আসবে। না, কেন এতদিন বাপের বাড়িতে টাকা পয়সা, চাল ডাল, তেল নুন সব কিছু দিয়ে সুখী হয়নি বুঝি? আবার সংসারটাকে ভাঙার তুমি চেষ্টা করছো, কিন্তু না, এই মেজো বউ থাকতে এই সংসারে কিছুই হতে দেবে না। আর এই কথাটা তুমি মনে রেখো। নিষ্ঠুর, সবাই নিষ্ঠুর, সবাই নিষ্ঠুর। বোঝে না, বোঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না অন্তরের ব্যথা। জিতু ঠাকুরপো বাড়িতে এলে আমি তাকে কি বলবো? আমি কি বলবো? হে ঠাকুর, তুমি আমাকে বলে দাও, আমি কি করব? আমি কি করব? মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুল নেই, এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুল নেই, এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা। খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যাকে পেলাম, খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যাকে পেলাম, আলোর প্রদীপ জ্বালতে গিয়ে হায় চলতে চলতে পথ হারালাম, চলতে চলতে পথ হারালাম, মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুল নেই, এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা।